স্যানিটেশন ওয়ার্কার্স। তা আপনারা যারা সময় মতো জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে স্যানিটক ক্যাফে এটা একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা আসলে সিওয়াইজ এবং সিওয়াইজ এর বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আমরা বেস্ট প্র্যাকটিসেস গুলো আসলে আমরা এখানে আলোচনা করি। আমাদের বিভিন্ন পৌরসভা এবং আমরা যারা ডেভেলপমেন্ট পার্টনার অর্গানাইজেশন আছেন, আমরা যেই বেস্ট প্র্যাকটিস গুলো আমরা আসলে বিভিন্ন জায়গায় আমরা করেছি, সেগুলো আমরা সবার সাথে শেয়ার করার জন্যই আমাদের এই আয়োজন, যেটাকে আমরা বলছি স্যানিটক ক্যাফে। তো আমরা প্রথম সেশন করেছি গত মাসে, সেটা থিম ছিল ইনক্লুসিভ স্যানিটেশন ফর অল। আমরা ইকুইটিকে আমরা সেখানে হাইলাইট করেছি, এবং আজকের সেশন হচ্ছে আমাদের এনশিওরিং সেফটি, সিকিউরিটি অ্যান্ড ডিগনিফাইড লাইফস ফর দ্য স্যানিটেশন ওয়ার্কার্স। এবং এইটা আসলে আমরা সিওয়াইজ কম্পোনেন্টের আমরা সেফটিকে আসলে এখানে হাইলাইট করার চেষ্টা করব। আমরা দেখব যে আমাদের যে স্যানিটেশন ওয়ার্কাররা যারা আছেন, যারা আমাদের সাথে কাজ করেন, যাদের জন্য আসলে আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন নগরী পাই, একটা স্বাস্থ্যকর পরিবেশ যারা নিশ্চিত করেন, আমরা তাদের সেফটি সিকিউরিটির জন্য আসলে আমরা কি করছি বা আমরা কোথায় চ্যালেঞ্জ ফেস করছি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমি শুরুতেই পরিচয় করে দিতে চাই। আমাদের আজকের এই সেশনটি মডারেট করবেন শহীদুল ভাই, শহীদুল ইসলাম। উনি এসএনভি শহীদুল ইসলাম। এবং আজকে আমাদের এই থিমের উপর প্রেজেন্টেশন থাকবে দুটো। তার মধ্যে একটি প্রেজেন্ট করবেন তাহমিদুল ইসলাম ফ্রম প্র্যাকটিক্যাল অ্যাকশন, এবং আরেকটি প্রেজেন্টেশন থাকবে ফ্রম প্রিন্স দে রনি ভাই ফ্রম বাসা ফাউন্ডেশন। বাট সেশনের শুরুতে আমি আপনাদের সাথে কিছু বেসিক রুলস আমি শেয়ার করতে চাই। আমি জাস্ট আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আশা করি আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। ওকে, সো খুব বেসিক কিছু রুলস, সেটা হচ্ছে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের জুমে যে জয়েন করেছে সেখানে আপনাদের নামটাকে একটু রিনেম যদি করে নেন। প্রথমে আপনার নাম এবং হাইফেন দিয়ে আপনার অর্গানাইজেশন বা আপনার পৌরসভার নামটা যদি লিখেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের সাথে কে জয়েন করেছে। সো এবং আপনারা, যেহেতু আমরা আসলে এখানে অনেকজন জয়েন করেছি, আমরা প্রত্যেকের আলাদা ইন্ট্রোডাকশন আমরা সময়ের কারণে নিতে পারছি না। সো আমি রিকোয়েস্ট করবো চ্যাট বক্সে আপনারা আপনাদের নাম, ডেজিগনেশন এবং অর্গানাইজেশন বা আপনার পৌরসভার নামটা যদি লিখে নেন, আমরা তাহলে জানতে পারবো যে আমাদের সাথে কারা আছেন। আমাদের দুটো প্রেজেন্টেশন আছে, আমরা আসলে প্রেজেন্টেশনের মাঝখানে কোনো কোশ্চেন নিচ্ছি না। আমরা আপনাদের রিকোয়েস্ট করব আপনারা প্রেজেন্টেশনের সময় যে কোশ্চেনগুলো আপনাদের মনে আসবে সেটা আপনারা নোট করে রাখবেন, এবং দুটো প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে আপনারা কোশ্চেনগুলো করতে পারবেন। তো সেটার জন্য আপনারা আপনাদের হ্যান্ড রেজ করবেন, অথবা আপনারা চ্যাট বক্সেও আপনাদের কোশ্চেনগুলোকে আপনারা আমাদেরকে শেয়ার করতে পারেন। ভিডিওর জন্য আমরা আপনাদের ভিডিওর পারমিশন প্রত্যেকের দেওয়া আছে। আপনারা যে কনভিনিয়েন্ট হলে বা কমফোর্টেবল ফিল করলে আপনারা প্রত্যেকে ভিডিও অন করে সেশনটাতে পার্টিসিপেট করতে পারেন। কিন্তু মাইক্রোফোন ম্যানেজমেন্টে আমরা যেটা করেছি, সেশন চলাকালীন সময়, বিশেষ করে প্রেজেন্টেশন চলাকালীন সময়, আমরা আসলে আপনাদের মাইক্রোফোন আনমিউট করার অপশনটা আমরা দিচ্ছি না। যখন প্রেজেন্টেশনগুলো শেষ হয়ে যাবে, কোশ্চেন অ্যান্সার সেশন শুরু হবে, তখন আমরা আপনাদের মাইক্রোফোনগুলোকে আনমিউট করার অপশনটা চালু করে দেবো, আপনারা আনমিউট করে কথা বলতে পারবেন। এবং এই পুরো সেশনটি রেকর্ড হবে, এবং আপনাদের অনুমতি নিয়ে আমরা রেকর্ড করছি। এবং এই সেশনটি আপনারা স্যানি রিপো, আমাদের যে প্ল্যাটফর্ম আছে, সেই স্যানি রিপো প্ল্যাটফর্মে আপনারা এই পুরো সেশনের রেকর্ডিংটি আপনারা দেখতে পারবেন। এবং প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আমরা প্রত্যেকের প্রতি রেসপেক্টফুল, আমরা বিহেভিয়ার রেসপেক্টফুল থাকব, এবং আমরা আমার যেই কথাটাই বলবো বা প্রশ্নটা করব, সেটার জন্য আমরা খুব সংক্ষিপ্ত এবং ফোকাসড ওয়েতে আমরা করি। সো এই ছিল আপনাদের জন্য গ্রাউন্ড রুল। আমি এখন আসলে চলে যাব আমাদের আজকের সেশনের যে মডারেটর জনাব শহীদুল ইসলামের কাছে। তো শহীদ ভাই, আমি আপনার কাছে হ্যান্ড ওভার করছি। পুরো সেশনটি এখন পরিচালনার দায়িত্ব আপনার। ধন্যবাদ আমিন ভাই আপনার ইন্ট্রোডাকশনের জন্য, এবং সকলকে যারা আজকে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে, এবং যারা পরবর্তী উপস্থিত হবেন তাদেরকেও আমরা আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে যে টপিকটা আমরা সবাই জানি যে টপিকটা মূলত ওয়েস্ট ওয়ার্কারদেরকে কেন্দ্র করে এই টপিকটা আমরা আজকে সিলেক্ট করেছি। এবং এখানে মূলত টপিকটা আমরা সিলেক্ট করেছি এনশিওরিং সেফটি, সিকিউরিটি অ্যান্ড ডিগনিফাইড লাইফস অফ দ্য স্যানিটেশন ওয়ার্কার্স।
তো আমরা জানি বাংলাদেশে গ্রামে এবং শহরে স্যানিটেশন ওয়ার্কার্স একটা বিশাল সংখ্যা আছে। এবং যদিও আমি এই সংখ্যাটা হয়তো কোনো অ্যাকুরেট তথ্য হয়তো সবার কাছে নাই, কিন্তু এটার সংখ্যাটা বিশাল। এবং এই এদেরকে এদের ডিগনিফাইড লাইফ এবং এদেরকে রাইট, এদের অধিকারকে যদি সমুন্নত করার জন্য ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ দেশে এবং বিদেশে এবং আমাদের লোকাল স্থানীয় পর্যায়ে নেওয়া হয়েছে। সেখানে আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে এবং তার এজেন্সি ডিপিএসি বা এলজিডি তাদের পক্ষ থেকে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ তাদের পক্ষ থেকেও কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ডেভেলপমেন্ট পার্টনার এবং তাদের যে অ্যাসোসিয়েশন আছে তারা সবাই মিলে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই উদ্যোগগুলো আসলে আমরা বিভিন্ন সময় আমরা শেয়ার করেছি ন্যাশনাল লেভেলে। এফএসএম নেটওয়ার্কের পক্ষ থেকে বিভিন্ন ভাবে আমরা ন্যাশনাল লেভেলে তাদেরকে এনে আমরা শেয়ার করেছি। এছাড়াও বিভিন্ন অর্গানাইজেশন পর্যায়ে, সিটি পর্যায়ে থেকে অন্যান্য ফোরামের মাধ্যমে আমরা এটা শেয়ার করার চেষ্টা করছি সকল স্টেক হোল্ডার মিলে। তো আজকে মূলত দুইটা অর্গানাইজেশন তাদের স্পেসিফিক তাদের প্রোগ্রাম আছে এদেরকে এদের ডিগনিটি বা এদের সিকিউরিটি এবং সেফটি নিয়ে তাদেরকে ইমপ্রুভ করার জন্য, তাদের এনশিওর করার জন্য তারা বিশেষ করে আমরা জানি যে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ এবং বাসা ফাউন্ডেশন তারা দীর্ঘদিন ধরে এই বিষয়ে কাজ করে আসছে এবং তারা মূলত আরবান পৌরসভা বা সিটি কর্পোরেশনই কাজটা সীমাবদ্ধ আছে এই পর্যায়ে। কিন্তু আজকের প্রেজেন্টেশন তারা এই দুটোর উপরেই দিবেন, এই দুটোকে কেন্দ্র করে তাদের যে এক্সপিরিয়েন্সটা। কিন্তু আমার মনে হয় আজকের আলোচনাটা আমরা শুধুমাত্র নগরের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, এটা নগর এবং গ্রাম দুটাকে কভার করবে এবং সেই প্রেক্ষিতে আমরা আলোচনাটা হয়তো প্রেজেন্টেশন আমরা ওইটাকে ফোকাস করবো, কিন্তু আমরা আলোচনাটা যেন আমরা একটু ওয়াইডলি করি এবং সবার মতামত আমরা আশা করব। শুধুমাত্র প্রেজেন্টেশন যারা দিবেন তাদের কাছ থেকে অবশ্যই, এবং যারা আজকে অংশগ্রহণ করে তাদের অনেক দীর্ঘ অভিজ্ঞতা আছেন, তাদের ইনসাইট আছেন, তাদের কাছ থেকে আমরা অনেক শিখতে পারবো। তো সবাই মিলে আমরা আজকে বিষয়টা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব এবং আজকে সেশন শেষে আমরা একটা দিক নির্দেশনা পাবো যে আমরা এখানে এরপরে আমরা কোথায় যেতে চাই। তো আমি আর এটাকে দীর্ঘায়িত না করে আমি সরাসরি চলে যেতে চাই। আজকে যিনি উপস্থাপনা করবেন প্রথমে, এটা প্র্যাকটিক্যাল অ্যাকশনের পক্ষ থেকে মিস্টার তাহমিদ হোসেন। উনি ম্যানেজার আরবান রেসিডেন্ট। উনি প্র্যাকটিক্যাল অ্যাকশনে বেশ কয়েক বছর ধরে কাজ করছেন এবং পার্টিকুলারলি আরবান স্যানিটেশন এবং এই ইস্যুটা নিয়ে উনি দীর্ঘ অভিজ্ঞতা আছে। আজকে ওনার কাছ থেকে আমরা শুনি যে তাদের অভিজ্ঞতাটা কি। ওভার টু তাহমিদ ভাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, গুড আফটারনুন। আমি আমার প্রেজেন্টেশনের ডেট চলে যাই। একটু বলতে চাচ্ছি, আমি সাখাওয়াত বলছেন ওয়াটার থেকে। সাখাওয়াত ভাই। একজন পার্টিসিপেন্ট লিখেছেন আর কি, উনি মেবি ফরেনার, সো কোন ট্রান্সলেশনের স্কোপ এখানে আছে কিনা? আমিন ভাইকে একটু রিকোয়েস্ট করবো। আমিন ভাই। আসলে আজকে আমাদের এখানে স্বাগত ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি জিনিসটা নোটিস করেছেন, আমরাও নোটিস করেছি। আমাদের আসলে একজন সম্ভবত আজকে ফরেনার পার্টিসিপেন্ট আছেন। আমরা আসলে যেহেতু আমাদের ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট বাংলাদেশি এবং পৌরসভা থেকে জয়েন করেছে, আমরা এই জন্য আজকে সেশনটা আসলে বাংলায় কন্ডাক্ট করতে চাই। বাট যারা প্রেজেন্টার আছেন, আপনারা যদি প্রেজেন্টেশনটা একটু বাংলা এবং ইংলিশ একটু মিক্স করে করেন যেন উনি বুঝতে পারে, যেহেতু আমার স্লাইডগুলো ইংরেজিতে আছে, সো আই থিঙ্ক উনি স্লাইডগুলো দেখলে একটা ধারণা করতে পারবে। তবে আরেকটা অনুরোধ থাকতে পারে যে যারা নন বাংলা স্পিকার আছেন তারা যদি চ্যাটে লিখে দেন তার কোশ্চেনটা বা উনি প্রশ্ন করেন, আমরা সেটার রেসপন্স আমরা ইংলিশে করবো অবশ্যই। জি, বাট যিনি জয়েন করেছিলেন উনি সম্ভবত এখন লিভ করেছেন, উনি এখন নেই। তো আমরা আপাতত বাংলায় কন্টিনিউ করি, উনি জয়েন করলে আমি আপনাদেরকে হেডস আপ দিই। জি, থ্যাংক ইউ। ওকে, প্লিজ তামিল ভাই, প্লিজ আপনি শুরু করতে পারেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, আমি দেখতে পাচ্ছি। জি, দেখা যাচ্ছে তামিদ ভাই, আপনি প্রেজেন্টেশন মোডে। জি জি। থ্যাংক ইউ অ্যাগেন সবাইকে। আজকে যেহেতু সেশন 2 এবং সেশন 2 এর থিমেটিক জায়গাটা যদি আমি বলি যে এনশিওরিং সেফটি, সিকিউরিটি অ্যান্ড ডিগনিফাইড লাইফ ফর অল স্যানিটেশন ওয়ার্কার্স, এবং আমার প্রেজেন্টেশনটা মেইনলি বাংলাদেশের যারা ওয়েস্ট স্যানিটেশন ওয়ার্কার কাজ করে তাদেরকে নিয়েই। আমি এখানে আসলে যদি আপনারা দেখেন টাইটেলটা প্রোটেক্টিং দ্য ফ্রন্ট লাইন, আমরা আসলে ফ্রন্ট লাইনার হিসেবে যাদেরকে চিন্তা করি হয়তো
আমরা কোভিড এর টাইমে ফ্রন্টলাইনার এবং ফ্রন্টলাইন সোলজার এই ওয়ার্ড দুইটার সাথে খুবই পরিচিত ছিলাম, যে ডাক্তার বা পুলিশ যারা কাজ করতেছে ডিরেক্টলি তাদেরকে হয়তো আমরা ফ্রন্টলাইন হিসেবে জানি। বাট আমরা যদি চিন্তা করি, আমরা হয়তো ওই সময়টায় বাসায় ছিলাম, কিন্তু ওই সময় কিন্তু ওয়েস্ট এবং স্যানিটেশন ওয়ার্কার যারা ছিল তারা কিন্তু কাজ করে গিয়েছেন, কিন্তু তারা আসলে কতটুকু ওই সময়টা সাপোর্টটা পেয়েছে, কতটুকু আসলে তাদেরকে এঙ্গেজ করা গিয়েছে গভর্নমেন্টের প্রসেসগুলোর সাথে, এগুলো হয়তো আমরা অনেকে জানি না। কিন্তু তারাও আসলে আমাদের জন্য একটা ফ্রন্টলাইন সোলজার হিসেবে কাজ করে যায়। আদারওয়াইজ কিন্তু আমরা কোভিড এর ওই টাইমটায় যে পরিমাণ ওয়েস্ট ওই সময় জেনারেট হয়েছে, আমাদের প্লাস্টিকের একটা ডেটা আছে যেটা হলো যে ওই সময়ে ইউজুয়াল যে প্র্যাকটিস, আমরা ইউজুয়ালি পার পার্সন যে পরিমাণ প্লাস্টিক ওয়েস্ট আমরা ইউজ করি, তার থেকে 2 থেকে 3 গুণ পরিমাণ প্লাস্টিক ওয়েস্ট ওই সময় জেনারেট হয়েছে। কিন্তু আমরা কিন্তু রাস্তায় যখন বের হয়েছে তখন কিন্তু আশপাশে ময়লা পড়ে থাকতে দেখিনি, কেননা ওই সময় ওয়েস্ট স্যানিটেশন ওয়ার্কার ওই সময় কাজ করে গিয়েছে তাদের আহ তারা ওই কোভিড এর ওই রেসপেক্ট ওই টাইমটাতেও। সো আমার থিমেটিক জায়গাটা মেইনলি এটাই, যে তাদের আসলে ফ্রন্ট লাইন হিসেবে আমরা কিভাবে কাজ করতে পারি, তাদের সেফটি এবং ডিগনিটির জায়গাটায় আমরা কিভাবে সাপোর্টটা দিতে পারি। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, আমাদের 3টে এসডিজি এরিয়া আছে, যেটা হলো এসডিজি 6, এসডিজি 8 এবং এসডিজি 11। এই 3টা গোলের সাথে আসলে স্যানিটেশন ওয়ার্কারদের এঙ্গেজমেন্ট, তাদের কাজের পরিধি অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এবং তাদেরকে ছাড়া আসলে এই তিনটা গোল অ্যাচিভ করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, এবং এটা গভর্নমেন্ট অফ বাংলাদেশ গভর্নমেন্টের জন্য আসলে এই 3টা গোল অ্যাচিভ করা ডিফিকাল্ট হয়ে যাবে। বাট তারা হয়তো নিরলস পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু তাদেরকে অনেক ধরনের হ্যাজার্ডাস কন্ডিশন ফেস করা লাগে, যেটা তাদের হেলথ সেফটি আসলে ডিগনিটির জন্য আসলে ক্ষতিকারক। এত কিছুর পরও কিন্তু আসলে তাদের জন্য যে অকুপেশনাল হেলথ সেফটি যে তাদেরকে প্রোভাইড করা হয়, এগুলো আসলে অনেক ক্ষেত্রে পর্যাপ্ত থাকে না। সো ওই অনেকগুলো ক্ষেত্রে তাদের আসলে ফার্দার প্রোটেকশনের দরকার হয়। এটা আসলে অকুপেশনাল হেলথ সেফটির ফিজিক্যাল যে সাপোর্ট গুলো দেওয়া থাকে সেটা ছাড়াও হয়তো ফিনান্সিয়াল বা ইন্স্যুরেন্স এই ধরনের সাপোর্ট গুলো আসলে তাদের জন্য দরকার। আমরা যদি তাদের ভালনারেবিলিটির জায়গাটাগুলো দেখি, তারা আসলে ম্যানুয়াল ওয়ার্ক নিয়ে কাজ করে থাকে বেশি, তারা সবসময় ম্যানুয়াল এমটিং বা ইনফর্মাল ওয়ার্ক যেটা হবে ওইটাতে এনগেজ থাকে। আর তারা যে পরিবেশে কাজ করে এটা আনহাইজেনিক, তাদের অনেক ক্ষেত্রে প্রোটেকশনের সুবিধাটা থাকে না, এবং তারা অনেক ক্ষেত্রে ফ্রিকোয়েন্ট এই সেপটিক ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে অনেক সময় আমরা শুনি যে সেপটিক ট্যাঙ্কের বিস্ফোরণে স্যানিটেশন ওয়ার্কার মারা গিয়েছে, এই ধরনের ইনজুরি বা হেলথ কমপ্লিকেশন অনেক সময় তারা ফেস করে। তাদের অ্যাক্সিডেন্টাল ডেথের ইনসিডেন্ট গুলো ঘটে থাকে। তারা হয়তো সাপোর্ট বা কাজটা করে, বাট তাদের যে ইনকাম, তাদের যে স্যালারি, সেটা আসলে সাবস্টেন্সিয়াল না। ওটা বাংলাদেশের লেবারের যে সর্বনিম্ন যেটা স্ট্যান্ডার্ড আছে ওইখান থেকেও তারা আসলে অনেক কম বেতন পায়, এবং তাদের জবের সিকিউরিটির জায়গাটা আসলে অনিশ্চিত। তারা হয়তো ডেইলি লেবার বেসিস হিসেবে তারা কাজ করে থাকে অনেকগুলো জায়গায়, এবং তারা আসলে ফিনান্সিয়াল, তারা আসলে দিন আনে দিন খায় এই ধরনের। তারা যে একটা জিনিস সেভিংস করবে ওই সিকিউরিটিটাও আসলে তাদের অনেক ক্ষেত্রে থাকে না। আহ আমরা যদি হয়তো অনেক সময় আমরা খবরের পাতা উল্টালেও মাঝে মাঝে দেখি, বা টিভিতে অনেক সময় অনেক ব্রেকিং নিউজ হিসেবে যায়, যে আসলে স্যানিটেশন ওয়ার্কারদের বিভিন্ন অ্যাক্সিডেন্ট বা সেপটিক ট্যাঙ্কের বিস্ফোরণে স্যানিটেশন ওয়ার্কারদের হয়তো অঙ্গহানি বা মারা গিয়েছে, এই ধরনের ইনসিডেন্ট ঘটে থাকে। এবং যেটা অন অ্যান অ্যাভারেজ ডেইলি, ইয়ারলি 120টার মতো ইনসিডেন্ট ঘটে থাকে সেপটিক ট্যাঙ্কের বিস্ফোরণে, এবং অ্যাপ্রক্সিমেটলি 300 জন অন অ্যান অ্যাভারেজ আমার স্যানিটেশন ওয়ার্কারদের হয়তো মৃত্যু বা এই ধরনের কোনো ধরনের একটা ডেথ অকারেন্সের একটা ইভেন্ট ঘটে থাকে। হয়তো এই অ্যামাউন্ট আমাদের জন্য কম, 300 জন হয়তো খুব বেশি না, কিন্তু তাদের জন্য, তাদের ফ্যামিলির জন্য একজন আর্নিং পার্সনের মারা যাওয়া আসলে অনেক বড় একটা বিষয়, যেহেতু তাদের আসলে ইনকাম সোর্স বা ইনকামের জায়গাটা আসলে অনেক কম থাকে। যেটা আমি এখানে বলেছি যে আসলে ছোট কোনো কাটা বা হয়তো তারা কাজ করতে যে হয়তো কেটে গিয়েছে, বাট এই কাটা থেকে যদি তাদের কোনো অঙ্গহানি বা তাদের যদি হাত বা পার কোনো অংশ কেটে ফেলতে হয়, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এর জন্য এখানে বলা যায় মাইনর কাট অন দ্য হ্যান্ড অর লেগ or catching a cold or a pneumonia shouldn't lead to financial hardship for them. এইটারই আসলে পরিপ্রেক্ষিতে প্র্যাকটিক্যাল অ্যাকশন কাজ করে যাচ্ছে। প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ 2012 সাল, মোর দেন আ ডিকেড ওয়েস্ট এন্ড স্যানিটেশন ওয়ার্কারদের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের
কাজের পরিধিটা আসলে শুরু গাইবান্ধা ফরিদপুর দিয়ে, দেন বর্তমানে আমরা 12টা জায়গায় আমরা কাজ করছি। এবং আমাদের যে কাজের পরিধি আসলে আমাদের একটা ভিশন নিয়ে আমরা কাজ করি, সেটা হলো ওয়ার্ল্ড দ্যাট ওয়ার্কস বেটার ফর এভরিওয়ান। এবং এই ওয়ার্ল্ডেরই একটা মেজর কম্পোনেন্ট বা মেজর স্টেক হোল্ডারের জায়গায় আছে ওয়েস্ট এবং স্যানিটেশন ওয়ার্কাররা। 2016 সালে আমাদের একটা মার্কেট অ্যাসেসমেন্ট হয়েছিল এফএসএম এবং ইনফর্মাল ওয়ার্কার্সদের উপর। সেখান থেকে আমরা কিছু ইনফরমেশন আমরা পেয়েছিলাম যে আসলে যারা আমরা সিটিজেন তারা কেন আসলে ইনফর্মাল ওয়ার্কারদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। কারণ তারা ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারছি, তারা খুব অল্প সময়ের মধ্যে আমাদের যে রিকোয়ারমেন্ট এটা রেসপন্স করছে, তারা লো কস্ট এবং আমি যদি চিন্তা করি যে তারা মাল্টিপল সার্ভিস অপশন বিভিন্নভাবে তারা কাজটা করে থাকে এবং তারা যে কোনো সময়ের সাথে তারা যদি আমার এখনই আসলে সার্ভিসটা দরকার হয়, তারা আসলে এখনই হয়তো আধা ঘন্টার বা 1 ঘন্টার মধ্যে এসে আমাকে সার্ভিসটা দিতে পারে। এই জন্যই মেইনলি আসলে ইনফর্মাল ওয়ার্কার্সদের প্রায়োরিটিটা বেশি ফর্মাল ওয়ার্কারদের থেকে। এবং আমরা যদি যাই, আমরা আসলে ইনফর্মাল ওয়ার্কারদের যে জায়গাটা, যেহেতু তারা ইনফর্মালি সার্ভিসটা প্রোভাইড করে থাকে ইউজুয়ালি বাকেট এন্ড রোপ ইউজ করে, তারা কোনো ফর্মাল সিস্টেম বা সেফটি গিয়ার বা কোনো ধরনের মেকানিক্যাল ইকুইপমেন্টের সাপোর্ট ছাড়াই তারা এই জিনিসটা দিয়ে থাকে, যেটা তাদের হেলথ সেফটি এবং ডিগনিটির জন্য ক্ষতিকারক। তো এই জায়গায় আসলে আমরা কিছু প্রায়োরিটির জায়গা আমরা আইডেন্টিফাই করেছি, যেমন কোঅপারেটিভ বা অর্গানাইজেশন, তাদের যদি একটা স্টাবলিশড অর্গানাইজেশন থাকে তারা একসাথে কাজ করতে পারে, তাদের আসলে নলেজেরও অনেক সময় ঘাটতি আছে, তাদের ওই টেকনিক্যাল নলেজ তাদের দরকার, তাদের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটাতে তাদের কাজ করার স্কোপ আছে, তাদেরকে টেকনোলজির যে অ্যাক্সেস এই জায়গাটাতে কাজ করার অপশন আছে, তাদেরকে যেহেতু আমরা তারা ইনফর্মাল ওয়ার্কার হিসেবে কাজ করে, তাদের ইনকাম, তাদের সেভিংস, তাদের সেফটি এই জায়গাগুলো অনেক ক্ষেত্রে অনিশ্চিত থাকে। সো আমি যদি ওইভাবে করে চিন্তা করি, তাদের অকুপেশনাল হেলথ সেফটি, সোশ্যাল সিকিউরিটি, তাদের পলিসি স্ট্র্যাটেজির জায়গায় গভর্নমেন্ট থেকে কিভাবে কাজ করা যায়, এই সকল ক্ষেত্রেই আসলে কাজ করার এবং ট্রান্সফরমেশনের বাংলাদেশের স্কোপটা এখন পর্যন্ত আছে। স্টিল নাও প্র্যাকটিক্যাল অ্যাকশন 12টা জায়গায় কাজ করছে, 11টা পৌরসভা এবং একটা সিটি কর্পোরেশন। এখন পর্যন্ত প্র্যাকটিক্যাল অ্যাকশন যখন থেকে কাজ শুরু করেছে ওয়েস্ট এন্ড স্যানিটেশন ওয়ার্কারদেরকে নিয়ে 56টা রেজিস্টার্ড কোঅপারেটিভ প্র্যাকটিক্যাল অ্যাকশন ফর্ম করেছে, যার মধ্যে 6টাই উইমেন লেড কোঅপারেটিভ। এবং এখন পর্যন্ত আমরা 2000 মোর দেন 500 স্যানিটেশন ওয়ার্কারদের সাথে কাজ করার আমাদের অপরচুনিটিটা হয়েছে। আমরা যে আসলে কাজটা করছি এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস, যে তাদেরকে কোঅপারেটিভ সেট আপ থেকে শুরু করে তাদের অকুপেশনাল হেলথ সেফটির জায়গাটা নিশ্চিত করা, তাদের ট্রেনিং এর জায়গাটা নিশ্চিত করা, কিভাবে তারা একটা প্রপার সার্ভিস ডেলিভারি দিতে পারবে পৌরসভার জন্য, আমরা মেলে এই জায়গাগুলোতে কাজ করে আসছি। এখানে কিছু ফিগার আমরা দেখতে পাচ্ছি যে তারা সেফটি গিয়ার পরে তারা কাজগুলো করছে। আমাদের নিজস্ব টেকনোলজি এবং ইনোভেশন সেন্টার আছে, যেখান থেকে আমরা আমাদের টেকনোলজি স্মল বা ইঞ্জিনিয়ার্স যে টেকনোলজি গুলো আছে, যে লোকাল কন্টেক্সচুয়ালাইজ করে সেই টেকনোলজি গুলো নিয়ে কাজ করি, এবং এই টেকনোলজি গুলো হ্যান্ডস অন ট্রেনিং এবং কোচিং এর ব্যবস্থা আমরা স্যানিটেশন ওয়ার্কারদের করে থাকি। এখানে আমরা কিছু অফ গ্রিড সলিউশন দেখতে পাচ্ছি, এগুলো আমাদের টেকনোলজি সেন্টার প্র্যাকটিক্যাল অ্যাকশন টেকনোলজি সেন্টার থেকে তৈরি করা। মেশিনগুলো হয়তো পরিচিত, যেটা আমরা জানি যে শ্যালো পাম্প হিসেবে পরিচিত, বাট এই শ্যালো পাম্পের সাথে হয়তো আমরা কিছুটা টেকনোলজিক্যাল ইনোভেশনের জায়গাটা অ্যাড করে নিয়ে আমাদের হাই ক্যাপ সাকার মেশিন, আমরা হাই ক্যাপাসিটি সাকার মেশিন বলে থাকি, এবং এই মেশিনগুলো মেইনলি ইউটিলাইজ করা হয় যদি যেসব জায়গায় আসলে লো ইনকাম কমিউনিটি বা স্লাম এরিয়া থাকে, ওইসব জায়গাগুলোতে অনেক ক্ষেত্রে পৌঁছানো যায় না। যদি আমার এই পাম্পটা ইউজ করা যায় মোটামুটি 200 থেকে 300 ফিট দূরে, যদি কোনো পিট বা সেপটিক ট্যাঙ্ক থাকে, এসব জায়গা থেকে মেইনলি স্লাসটাকে আমার ট্যাঙ্ক, যেটা আমার ডিসলাজিং ট্রাক পর্যন্ত থাকে, ডিসলাজিং ট্রাক পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এছাড়া আমাদের স্মল স্কেল কিছু লোকালি ফেব্রিকেটেড স্লাস ট্রান্সপোর্টার আমরা তৈরি করেছি আমাদের প্রাইভেট পার্টনার মেটাল প্রাইভেট লিমিটেডের সাথে, এবং এগুলো 1000 থেকে 500 কিউবিক মিটার পর্যন্ত, 500 লিটার পর্যন্ত আমার স্লাস এগুলো ক্যারি করতে পারে। উইমেন কোঅপারেটিভ মেম্বারদের জন্য আমাদের এন্টারপ্রেনারশিপ স্কিল ডেভেলপমেন্টের কিছু স্কোপ সবসময় থাকে। আমরা হয়তো জানি যে স্যানিটেশন ওয়ার্কারদের যে কাজগুলো থাকে, মেইনলি উইমেনরা আসলে কোথায় কাজ করে, তারা আসলে রোড সুইপিং বা হাউস হোল্ড ওয়েস্ট কালেকশন এইসব জায়গায় কাজ করে থাকে।
কিন্তু অনেক ক্ষেত্রে হয় তাদের সেই স্কিল বা সেই টেকনিক্যাল ক্যাপাসিটিটা থাকে না, তারা আসলে কিভাবে একটা প্রপার সার্ভিস ডেলিভারি দিতে পারে। তাছাড়া তাদের এন্টারপ্রেনারশিপ স্কিল, তারা যে খালি বাসা বাড়ি থেকে ওয়েস্ট কালেকশন করবে তা না, তারা সেই ওয়েস্টটা নিয়ে, যদি আমার কিচেন বা অর্গানিক ওয়েস্ট থাকে, তারা নিজেরাই আসলে ওইখান থেকে তাদের ইনকাম জেনারেশনের জায়গাটা তৈরি করতে পারে। আমি যদি বলি ভার্মি কম্পোস্টিং বা ব্ল্যাক সোলজার ফ্লাই থেকে কম্পোস্ট তৈরি করা, সব মানে যে অপরচুনিটি গুলো আছে সবগুলো অপরচুনিটি আসলে ইউটিলাইজ করা এবং তাদের যে এন্টারপ্রেনারশিপের যে জায়গাটা, সেই জায়গাটা তৈরি করার জন্য প্র্যাকটিক্যাল অ্যাকশন কাজ করে যায়। এখানে আমরা কিছু ইনিশিয়েটিভ দেখতে পাচ্ছি, যেমন উইমেন লেড প্লাস্টিক বিজনেস, যেটা আমাদের ডিএমডিপি ফান্ডেড প্লাস্টিক পায়োলাইসিসের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্ট থেকে করা হয়েছে। মেনলি এখানে উইমেনদের যে কোঅপারেটিভ গ্রুপগুলো আছে তারাই মেনলি প্লাস্টিক কালেকশন করে থাকবে এবং সেই প্লাস্টিক গুলো সেল করে তারা তাদের কোঅপারেটিভের ইনকাম জেনারেশনের জায়গাটা তৈরি করে নিচ্ছে। উইমেন লেড কম্পোস্ট বিজনেস, সিমিলার তাদেরকে লিঙ্কেজের জায়গাটা তৈরি করে দেওয়া, তারা আসলে কিভাবে বিজনেসটাকে তৈরি করবে এই জায়গাগুলোতে প্র্যাকটিক্যাল অ্যাকশন কাজ করছে। আরেকটা জায়গা যদি বলি, আসলে ইনফর্মাল ওয়েস্ট ওয়ার্কার বা স্যানিটেশন ওয়ার্কার যাদেরকে বলি, তাদেরকে ফর্মালাইজেশনের যে প্রসেস, তার একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হলো তাদেরকে পৌরসভার সাথে কাজের যে জায়গাটা সেটা তৈরি করে দেওয়া। প্র্যাকটিক্যাল অ্যাকশন এখানে পারফরমেন্স বেসড সার্ভিস লেভেল এগ্রিমেন্ট এটা থ্রুতে কাজ করে থাকে। মেইনলি এখানে প্র্যাকটিক্যাল অ্যাকশন যেটা করে সেটা হলো পৌরসভার সাথে স্যানিটেশন ওয়ার্কারদের কোঅপারেটিভকে লিঙ্কেজ করে দেওয়া এবং তারা কিভাবে নিজেরা বিজনেস করতে পারবে, যেহেতু তারা কোঅপারেটিভ এবং রেজিস্টার্ড এন্টিটি হিসেবে বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারে আছে। সো তারা এখন এন্টারপ্রেনারশিপ এবং বিজনেসের ক্ষেত্রে তারা তাদের জায়গাটা নিজেরাই তৈরি করতে পারবে। এখানে বিজনেস হতে পারে ফিকাস ক্লাস ম্যানেজমেন্ট বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সার্ভিস ডেলিভারি, যেটা আমাদের কলারোয়াতে আমরা প্র্যাকটিস করছি। এবং ঠিক সিমিলার যে তারা কোনো পাবলিক টয়লেট লিজ নিয়েও তারা তাদের ইনকাম জেনারেশনের জায়গাটা তারা তৈরি করতে পারবে। প্র্যাকটিক্যাল অ্যাকশনের আরেকটা বড় জায়গা, ইন্টারভেনশনের জায়গা হলো স্যানিটেশন ওয়ার্কারদের জন্য ইন্স্যুরেন্স স্কিমের জায়গাটা তৈরি করা, যেটা আমরা বলে থাকি সোশ্যাল সিকিউরিটি স্কিম বা ট্রিপল-এস। এবং আমাদের এই জার্নিটা আসলে 2022 থেকে শুরু। প্রথমে প্রথমে আমাদের ইন্টারভেনশন গুলো এবং আমাদের যে স্যানিটেশন ওয়ার্কারদের সাপোর্টের জায়গাগুলো হয়তো প্রজেক্ট ডিরেক্ট ফান্ড থেকে হতো, বাট পরবর্তীতে আমরা আমাদের ইনভলভমেন্ট এবং এঙ্গেজমেন্টের জায়গাটা কমিয়ে আনি, যেটার ফলশ্রুতিতে দেখা যায় যে 2021-এ হয়তো আমাদের 100% প্রজেক্ট ফান্ড ছিল। পরবর্তীতে আমাদের 2021 থেকে যে 22-এর পিরিয়ডটা ছিল ওই সময়ে স্যানিটেশন ওয়ার্কার এবং মিউনিসিপাল কন্ট্রিবিউশন, যেটা তাদের কন্ট্রিবিউশনের জায়গাটা আমরা নিশ্চিত করি। এবং 22 থেকে 24 এবং এখন পর্যন্ত যে স্কিমটা চালু আছে এখানে প্রজেক্টের সাপোর্ট ছাড়াও অলমোস্ট 50%-এর মতো পৌরসভা এবং স্যানিটেশন ওয়ার্কাররা নিজেরাই এখানে বেয়ার করছে তাদের অ্যানুয়াল পেমেন্টের জায়গাটা। কারণ ওনারশিপের জায়গাটা যদি আমরা তৈরি করতে না পারি, আসলে তারাও আসলে ইন্স্যুরেন্সের জায়গাটা বা এটার যে ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্সের জায়গাটা তারা বুঝবে না। হয়তো তারা সবসময় মনে করবে যে কোনো না কোনো এনজিও বা কোনো না কোনো ভাবে তারা সাপোর্টটা পাবে, বাট এটা আসলে তাদের জন্য এটাই বুঝানো এবং পৌরসভাকে এখানে এঙ্গেজ করা। কারণ এই স্যানিটেশন ওয়ার্কাররা আসলে তাদের পৌরসভাকে পরিষ্কার করার জন্য এবং এবং তাদের পৌরসভাকে পরিচ্ছন্নতার জন্য তারা কাজ করে যাচ্ছে। সো পৌরসভা এবং স্যানিটেশন ওয়ার্কার বোথ স্টেক হোল্ডারকে ইনভলভ করে নিয়ে প্রত্যেকটা ইন্স্যুরেন্সের মধ্যে আসলে উচিত যে তাদের ইনভলভমেন্টের জায়গাটা নিশ্চিত করা। আমরা যদি জার্নির জায়গাটা দেখি, প্র্যাকটিক্যাল অ্যাকশনের সোশ্যাল সিকিউরিটি স্কিম, যেটা এখন পর্যন্ত আমাদের যেটা এখন বর্তমানে ইন্স্যুরেন্স সুবিধাটা চালু আছে, স্টিল নাও 7.5 লাখ টাকা আসলে হসপিটালাইজেশন জন্য পেমেন্ট করা হয়েছে, স্যানিটেশন ওয়ার্কাররা পেয়েছে। এবং ফর ডেথ কভারেজ হিসেবে তারা 3.5 লাখ টাকা বেনিফিট পেয়েছে। আমাদের এখন পর্যন্ত 44টা কোঅপারেটিভ, 56টা কোঅপারেটিভের মধ্যে 44টা কোঅপারেটিভ এটার মেম্বার হতে পেরেছে এবং 1074 জন মেম্বার হলো যে স্যানিটেশন স্কিমের আওতায় আছে। এবং এটা মেইনলি আমাদের 11টা সিটি পৌরসভায়, 11টা পৌরসভা এবং একটা সিটি কর্পোরেশন, এবং এই 12টা জায়গা মেইনলি কভারেজটা আমরা এখানে দেখাচ্ছি। এগুলো ছাড়া আসলে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ এফএসএম নেটওয়ার্কের সেক্রেটারিয়েট হিসেবে কাজ করছে এটা জন্মলগ্ন থেকে। এবং বাংলাদেশ এফএসএম নেটওয়ার্ক এফএসএম সেক্টর বা ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করে এরকম 17টা অর্গানাইজেশন 18টা অর্গানাইজেশনের একটা মিলিত
নেটওয়ার্ক, যারা মেইনলি স্যানিটেশন এবং ওয়েস্ট ওয়ার্কারদের ডিগনিফাইড লাইভস, সিউইজ সার্ভিস ফ্রেমওয়ার্ক, অ্যাক্সেস টু ফাইন্যান্স ফর দেম, এন্টারপ্রেনারশিপ স্কিল ডেভেলপমেন্ট, এইসব জায়গাগুলোতে কাজ করে যাচ্ছে। যেটা আমি ফার্স্টে বলেছিলাম যে কোভিড এর টাইমটায় আসলে স্যানিটেশন ওয়ার্কারদের ইনভলভমেন্টটা কেমন ছিল, যে তারা আসলে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছে, তারা আসলে কতটুকু বেনিফিট বা কতটুকু সাপোর্ট পেয়েছে। এফএসএফ নেটওয়ার্কের অ্যাডভোকেসি প্লাস অন্যান্য আমরা যারা একই সাথে এফএসএফ এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছি, সকলের আসলে অ্যাডভোকেসির ফলে 2020 সালে পলিসি সাপোর্ট ব্রাঞ্চ থেকে, যেটা লোকাল গভর্নমেন্ট ডিভিশনের আন্ডারে, পলিসি সাপোর্ট ব্রাঞ্চ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয় যে কোভিড-19 ভ্যাকসিনেশনের জন্য স্যানিটেশন ওয়ার্কারদেরকে যেন ইনক্লুড করা হয় ফ্রন্ট লাইনার সোলজার হিসেবে। সো এটার যে রেজিস্ট্রেশন প্রসেস, স্যানিটেশন ওয়ার্কাররা কিভাবে আসলে রেজিস্টার করতে পারবে সিস্টেমে, এই যে ব্যাক এন্ডে যে কাজগুলো মেনলি এফএসএম নেটওয়ার্ক এবং অন্যান্য অর্গানাইজেশন যারা আমরা কাজ করছি, তারা সবাই মিলে এই ইনিশিয়েটিভে সাপোর্ট আমরা দিয়ে থাকি। এখন আসলে আমি কিছু ন্যাশনাল লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেল এঙ্গেজমেন্টের জায়গাটা আমরা তুলে ধরবো, প্র্যাকটিক্যাল অ্যাকশন কিভাবে কাজ করছে। প্র্যাকটিক্যাল অ্যাকশন দীর্ঘ 1 বছর ধরে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এবং রেগুলেটরি অথরিটির সাথে কাজ করে যাচ্ছে। মেইনলি এখানে স্যানিটেশন ওয়ার্কারদের জন্য যেন একটা অ্যাফোর্ডেবল এবং অ্যাক্সেসেবল ইন্স্যুরেন্স স্কিম তৈরি করা যেতে পারে, যাতে এই স্কিমটার সুবিধা বাংলাদেশের 4 লক্ষের উপর স্যানিটেশন ওয়ার্কাররা কাজ করছে, তারা সবাই যেন এই ইন্স্যুরেন্সের সুবিধাটা ভোগ করতে পারে এবং তারা যেন সবাই এটাকে অ্যাটলিস্ট অ্যাফোর্ড এবং অ্যাক্সেস করতে পারে, সেভাবেই আমাদের ইদ্রার সাথে আমাদের কাজ চলছে। স্টিল নাও এটা অনগোয়িং প্রসেস, যেহেতু গভর্নমেন্টের আসলে অনেক জায়গায় ইনভলভমেন্ট এবং এঙ্গেজমেন্টের দরকার হয়, প্রসেসটা একটু হয়তো লেন্থি, বাট আমরা এটার সাথে এখনো কাজ করে যাচ্ছি। আমরা মিনিস্ট্রি অফ লেবারের সাথে 2018 সাল থেকে কাজ করে যাচ্ছি। এরই ফলশ্রুতিতে 2022 সালে ওয়েস্ট এবং স্যানিটেশন ওয়ার্কারদের যে কাজটা, সেটা হ্যাজার্ডাস জব হিসেবে তারা লিপিবদ্ধ করে এবং বর্তমানে আমরা ওয়েস্ট এবং স্যানিটেশন ওয়ার্কারদের সেফটি এবং ডিগনিটির উপর ন্যাশনাল পলিসি আমরা মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্টের সাথে শেয়ার করেছি এবং তাদের জন্য একটা লেবার স্ট্যান্ডার্ড কিভাবে তৈরি করা যেতে পারে। আমরা জানি যে আমাদের গৃহস্থালিতে যারা কাজ করে তাদের জন্য লেবারের স্ট্যান্ডার্ড আছে, আমরা জানি আমাদের যারা গার্মেন্টস সেক্টরে কাজ করে তাদের জন্য লেবারের স্ট্যান্ডার্ড আছে। তাহলে স্যানিটেশন ওয়ার্কারদেরও আসলে তার লেবারের স্ট্যান্ডার্ড থাকা দরকার। সো এটা নিয়ে আমাদের মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্টের সাথে অ্যাডভোকেসি এবং এঙ্গেজমেন্টের জায়গাটা আমরা তৈরি করেছি এবং এটা নিয়ে আমাদের কাজ চলছে। স্যানিটেশন ওয়ার্কাররা আসলে যেহেতু কোঅপারেটিভ এবং এন্টারপ্রেনার হিসেবে কাজটা শুরু করেছে, তাদের প্রত্যেকটা পদক্ষেপেই তারা আসলে বিভিন্ন সময় বিভিন্ন ফিনান্সিয়াল অব্লিগেশন বা চ্যালেঞ্জের জায়গাটা ফেস করে, কারণ কি অনেক ক্ষেত্রে ব্যাংকগুলো জানে না যে তারা যে তামিদ ভাই, যে কাজটা করছে। সরি ইন্টারাপ্ট করছি। তামিদ ভাই, আপনার রিকোয়েস্ট করবো আপনি যদি আর 1-2 মিনিটের মধ্যে একটু হ্যাঁ ভাই, just- শেষ হয়ে যাবে। Okay, thank আর you. কয়েকটা স্লাইডই আছে। সো এইখানে আসলে অ্যাক্সেস টু ফাইন্যান্সের জায়গাটা প্র্যাকটিক্যাল অ্যাকশন কাজ করে যাচ্ছে। তারা কিভাবে আসলে তাদের বিজনেস, যেমন কম্পোস্ট বা প্লাস্টিক ওয়েস্ট বিজনেস, এগুলো থ্রুতে তারা কিভাবে অ্যাক্সেস টু ফাইন্যান্সটা ইজিলি বাংলাদেশ ব্যাংকে যেটা সাস্টেনেবল ফাইন্যান্স স্কিম আছে সেটা কিভাবে ইজিলি অ্যাক্সেস করতে পারে। প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সাথে মিলিতভাবে ওয়েস্ট সেগ্রিগেশন, ওয়েস্ট কালেকশন এবং জন্য কিছু ম্যানুয়াল তৈরি করেছে। এই ট্রেনিং মডিউলগুলো আমাদের পৌরসভা লেভেলে এই ট্রেনিং মডিউলগুলোর থ্রুতে আমরা ট্রেনিং দিয়ে থাকি। আর আমি যদি ওয়ে ফরওয়ার্ডের জায়গাটাই বলি, আমরা আসলে অনেক বছর ধরেই কাজ করছি ওয়েস্ট স্যানিটেশন বিজনেস, বা আমি যদি বলি এই সেক্টরটাতে স্যানিটেশন ওয়ার্কারদের ডিগনিফাইড লাইফটা কিভাবে নিশ্চিত করা যায়, কিন্তু এরপরেও আসলে অনেক কথা থেকে যায়, অনেক স্কোপ, অনেক কাজ করার জায়গাটা রয়ে যায়। তো ওইটারই পরিপ্রেক্ষিতে আমি যদি ওয়ে ফরওয়ার্ডটাকে সিম্পলিফাইড ভাবে যদি বলি, আসলে তাদের জন্য একটা এন্টারপ্রাইজ বা বিজনেস মডেল তৈরি করা, যাতে তারা তাদের ওয়েস্ট স্যানিটেশন ওয়ার্কারদের কাজের পাশাপাশি তারা যেন তাদের বিজনেস বা তাদের লাইভলিহুডের জায়গাটা নিশ্চিত করতে পারে, তাদেরকে পর্যাপ্ত টেকনিক্যাল সাপোর্টের ব্যবস্থা করা এবং তাদেরকে মার্কেট লিঙ্কেজ গুলো তৈরি করে দেওয়া। বাংলাদেশে বর্তমানে অনেক ধরনের প্রাইভেট কোম্পানি আছে যারা আসলে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা এই সার্ভিসটাতে জন্য তারা সাপোর্টটা নিয়ে থাকে। এই লিঙ্কেজ গুলো
যেন প্রপারলি আমরা তৈরি করে দিতে পারি, স্টিল নাও এখন পর্যন্ত অপরচুনিটি গুলো আছে। এবং তাদেরকে আরো বেশি কিভাবে সার্কুলার ইকোনমির জায়গাটাতে ইনভলভ করা যায়, তাহলেই আসলে একটা নির্দিষ্ট সময় পর হয়তো সার্কুলার ইকোনমি বা ওই জিনিসটাকে অ্যাচিভ করা যেতে পারে। আর এইটা আমার লাস্ট স্লাইড। আমি যদি এটা বলি সেনি রিপোর্টে আসলে প্র্যাকটিক্যালাইজেশন কিভাবে কন্ট্রিবিউট করছে, আমাদের যতগুলো ট্রেনিং মডিউল আছে সবগুলি আসলে সেনি রিপোর্টে আমরা থ্রুতে পাবলিশ করেছি। এগুলো মেনলি প্লাস্টিক ওয়েস্ট, সলিড ওয়েস্ট এবং ফিকাল স্লাস ম্যানেজমেন্ট রিলেটেড যে ট্রেনিং গুলো আছে। এবং আমাদের প্রত্যাশা থাকবে যে সেনি রিপোর্ট থ্রুতে আমরা আরো অনেক কিছু ডকুমেন্ট পাবো, যেগুলো পরবর্তীতে আসলে ন্যাশনাল লেভেলে ইউটিলাইজ করা যেতে পারে, যেহেতু আমরা জানি যে আইটি এন্ড বুয়েট ক্যাপাসিটি বিল্ডিং হাব ভাই হিসেবে একটু কাজ close করছে। করুন তো। ভাই একটু যদি সো শর্ট করেন। ইন্টারন্যাশনালি যেন এই জিনিসগুলা যেন পাবলিশ করা যায় এবং এগুলো যেন সবার কাছে রিচেবল হয়। এতটুকুই ছিল। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ তাহমিদ ভাই আপনার প্রেজেন্টেশনের জন্য। এবং আমরা সবার জন্য আমরা যে সামারিটা করছি, উনি মূলত ওনার প্রেজেন্টেশনে উনি ওয়েস্ট ওয়ার্কারদের যে অনিশ্চয়তাগুলো আছে এবং সেটা তারা যে ঝুঁকির মধ্যে বসবাস করে সেই বিষয়গুলো হাইলাইট করেছেন, এবং এই ঝুঁকি এবং অনিশ্চয়তা কিভাবে রিডিউস করা যায় তার জন্য কি করা যেতে পারে সেই বিষয়টা ফোকাস করেছেন। এবং এখানে উনি ইনফর্মাল একটা বড় সেক্টর এখানে কাজ করছে, ইনফর্মাল সেক্টর কিভাবে ফর্মালাইজ করা যায় এবং তার কিছু প্রক্রিয়া আছে, এবং সেটা একটা বড় জায়গা যেখানে উনি ফোকাস করেছেন। এবং যারা এমটিআর আছেন বা সেন্ট্রাল ওয়ার্কার আছেন তাদেরকে আসলে কিভাবে এন্টারপ্রেনার তৈরি করা যায় সেইটা ফোকাস করেছেন এবং সেই জন্য কিছু উদাহরণ দেখিয়েছেন। এবং অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, সেটা আমরা পরবর্তী প্রেজেন্টেশনের পরে আমরা শুনবো, কারণ আপনাদের কিছু কিছু কোয়ারির উত্তর হয়তো পরবর্তী প্রেজেন্টেশন বাসার পক্ষ থেকে দিবেন, সেখানে হয়তো কিছু কিছু উত্তর আপনারা পেয়ে যাবেন। আর ইতিমধ্যে আপনার যদি কোনো ইমার্জিং ইস্যু থাকে সেটা আপনারা চ্যাটে লিখতে পারেন এবং অথবা নোট করে রাখতে পারেন। আমরা পরবর্তীতে বাসার প্রেজেন্টেশনের পরে আমরা একসঙ্গে আলোচনা করব। তো আমি এই পর্যায়ে আমি রিকোয়েস্ট করতেছি যে বাসা ফাউন্ডেশনের পক্ষ থেকে মিস্টার প্রিন্স দে রনি ভাই, উনি হচ্ছেন বাসা ফাউন্ডেশনের সেন্ট্রাল ওয়াশ কোঅর্ডিনেটর এবং ওনার ব্রিফিংটা ভাই আগেই দিয়ে দিয়েছেন, আমি ওটা নিয়ে সময় ইয়ে করছি না। আমরা যদি বেসিক্যালি স্যানিটেশন ওয়ার্কারদের বিষয়ে কথা বলতে যাই, বেসিক্যালি এখানে আপনার অনেকগুলো বিষয় উঠে আসে। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে তাদের হেলথ এন্ড সেফটি, এবং হচ্ছে যে তাদের লাইভলিহুডটা কিভাবে এনশিওর হচ্ছে। তো আমি বেসিক্যালি আজকে আমাদের যে বাসা ফাউন্ডেশন 28টা জেলায় কাজ করে, তার মধ্যে আমরা বর্তমানে 5টা পৌরসভায় স্যানিটেশন ওয়ার্কারদের নিয়ে কাজ করছি। আমি বেসিক্যালি হাইলাইট করতে চেয়েছি যে আমাদের পৌরসভাগুলোতে আছে মানে কি, তাদের বর্তমান কি সিচুয়েশনে তারা আছে, এবং পৌরসভাগুলোর তাদের অল্টারনেটিভ ইনকামের কি কি অপশন আছে, এবং তারা কি, আমরা তাদের জন্য কি ইনিশিয়েটিভ নিয়েছি এবং কি ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, কি চ্যালেঞ্জ ফেস করছি এবং এই চ্যালেঞ্জগুলো কিভাবে মিটিগেট করা যেতে পারে। পাশাপাশি তাদের কয়েকটা কেস স্টোরি আমরা আজকে এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি বিষয়টাকে একটু ইয়ে করার জন্য, হাইলাইট করার জন্য। তো আমি আজকে আছি, আমার সাথে আমাদের প্রজেক্ট ম্যানেজার শফিক ভাই আছেন। উনি হয়তো মাঝে মাঝে আমাকে অ্যাসিস্ট করবেন আমার বলার মধ্যে। তো দ্যাটস অল, আমি শুরু করলাম। তো বাসা ফাউন্ডেশন বেসিক্যালি 28টা জেলার মধ্যে 5টা পৌরসভা সখীপুর, গাংনী, গোয়ালন্দ, বনপাড়া এবং জামালপুর মিউনিসিপ্যালিটিতে কাজ করছে। তার মধ্যে আমরা যেমন আমাদের 5টা মিউনিসিপ্যালিটি টোটাল 20 জন ফর্মাল এবং ইনফর্মাল স্যানিটেশন ওয়ার্কার কাজ করছে, যার মধ্যে এফএসটি ওয়ার্কার, ভেকুটেক অপারেটর, এবং আমাদের সখীপুরের যে ইনিশিয়েটিভটা আছে ব্ল্যাক সোলজার ফ্লাই, ওইখানে একজন ওয়ার্কার সহ টোটাল 220 জন ওয়ার্কার আমাদের এখানে কাজ করছে। এবং আমরা জানি যে তারা খুবই ক্রিটিক্যাল একটা রোল প্লে করে, যেটা আমি আগে আমাদের তামিদ ভাই অলরেডি অনেক ব্রিফলি বলেছেন। তো মোস্ট অফ তারা যে আসলে তাদের যদি আমরা লাইভলিহুড এবং তাদের রেসিডেন্স যদি আমরা বলতে যাই, তারা এলআইসি এরিয়াতে থাকে, লো ইনকাম কমিউনিটি এরিয়াতে থাকে, বেসিক্যালি ইসলাম এরিয়াতেই তারা থাকে। এবং হচ্ছে যে আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি যে বিভিন্ন যারা ওরা লো ইনকাম এরিয়াগুলোতে বেসিক্যালি তারা থাকে, তারা হচ্ছে যেহেতু তাদের অল্টারনেটিভ ইনকামের কোনো অপশন নাই, এবং হচ্ছে তারা যে সীমিত ইনকামটা যে ইনকামটা তারা করে, এর মধ্যে হয়তো তারা ওইটা দিয়ে প্রপার তারা ইয়েটা করতে পারে না আর কি, তাদের লাইভলিহুড বা তাদের জীবন জীবিকাটা মেনটেন করতে পারে না।
তো আমরা বেসিক্যালি 2010 সাল থেকে, যদিও 1994 সাল থেকে আমরা ওয়াশ ইনিশিয়েটিভ নিয়ে কাজ করি, কিন্তু 2010 সাল থেকে আমরা ডেডিকেটেডলি স্যানিটেশন ওয়ার্কারদের নিয়ে কাজ করছি। যেমন হচ্ছে তাদের রেগুলার কন্টিনিউয়াস ট্রেনিং, স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট মিটিং এবং আদার্স বিভিন্ন অ্যাওয়ারনেস রিলেটেড ক্যাম্পেইনিং গুলোর সাথে আমরা আমাদের রিলেটেড মিউনিসিপ্যালিটি গুলোতে কাজ করছি। রিসেন্টলি একটা ইনিশিয়েটিভ ছিল যেটা হচ্ছে স্বাস্থ্য নিরাপত্তা স্কিম, যেটা হচ্ছে যে ট্রাইপার্টি একটা এমওইউ সাইনিং এর মাধ্যমে আমরা যেটা ইমপ্লিমেন্ট করেছি, যেটা ওয়াদা লিমিটেড, বাসা ফাউন্ডেশন এবং ওয়াটার এইড বাংলাদেশের ট্রাইপার্টি এমওইউ সাইনিং এর মাধ্যমে, যেটা আমাদের সখীপুর পৌরসভায় স্যানিটেশন ওয়ার্কারদের নিয়ে বাস্তবায়িত হয়েছে। যেটা যে স্বাস্থ্য নিরাপত্তা স্কিমের মূল উদ্দেশ্যই হচ্ছে তাদেরকে প্রপার হেলথ এন্ড তাদের প্রপার হেলথ যে কাভারেজটা আছে সেটা মেনটেন করা, যেখানে হচ্ছে 199 টাকা তারা বছরে একবার তারা হচ্ছে যে ইয়ে করে 199 টাকা তারা ওই স্কিমের মাধ্যমে সংশ্লিষ্ট ইন্স্যুরেন্স কোম্পানিকে তারা প্রোভাইড করবে, এবং হচ্ছে যে ওই সময়ের মধ্যে যদি তারা মারা যায় তাহলে এককালীন 30,000 টাকা পাবে, এবং ওইখানে সংশ্লিষ্ট যে পৌরসভাগুলোর যেই হেলথ ফেসিলিটি গুলো আছে ওইখান থেকে হয়তো 30 থেকে 40% তারা এই স্কিমের মাধ্যমে তারা এই ফেসিলিটিটা পাবে। তো এটার হচ্ছে যে এইভাবেই হচ্ছে তাদের হেলথ এন্ড সেফটি, হেলথের যে সিকিউরিটিটা আছে এটা হয়তো কিছুটা হলেও এনশিওর করার বাসা ফাউন্ডেশন এবং ওয়াটার এবং ওয়াদা লিমিটেডের সাপোর্টের মাধ্যমে বাসা ফাউন্ডেশন ট্রাই করছে। এবং আমি যদি তাদের আর আর কয়েকটা কেস স্টাডি যদি আমি একটু অ্যানালাইসিস করি, তাহলে আমি একটা কেস স্টাডি আমাদের সখীপুর মিউনিসিপ্যালিটি আছে, যেটা হচ্ছে যে আফিয়া আক্তার নামে একজন, যিনি হচ্ছে খুবই পুয়ার ছিল এবং যিনি এফএসটিপি প্লান্ট ওয়ার্কার হিসেবে কাজ করছে, এবং সে বর্তমানে তাদের কমিউনিটি লিডার হিসেবে কাজ করছে। যেটা হচ্ছে যে তাদের যে সখীপুর যে প্লান্ট ওয়ার্কার হিসেবে যে কাজটা সে করছে, এটাকে হচ্ছে এই আর্নিংটা দিয়ে সে তার সোশ্যাল সামাজিক যে স্ট্রাগলিং ছিল সেটাকে সে মিটিগেট করে এখন অ্যাজ এ সোশ্যাল লিডার হিসেবে কাজ করছে আমাদের। সেম হামিদার ক্ষেত্রেও সেম অবস্থা। হামিদাও কিন্তু সেম ভাবেই যে হচ্ছে একজন ফিমেল কাউন্সিলরের মাধ্যমে রিকমান্ডেড হয়ে আসছিল, তার কিছুটা এডুকেশন ছিল যেটার মাধ্যমে সে আমাদের হেলথ এন্ড সেফটি ট্রেনিং এর মাধ্যমে এখন হয়তো একটা ভালো লাইফ লিড করছে। আমি এই আলো রানীর একটা বিষয় আমি বলতে চাই, এটা খুবই ইন্টারেস্টিং। এই আলো রানী যিনি আছেন উনি আমাদের জামালপুর পৌরসভায় কাজ করেন। এই আলো রানী হচ্ছে মানে খুবই সোশ্যাল সিগমার মধ্যে ছিল। তো ওয়ান্স আপন এ টাইম সে হচ্ছে আমাদের কাছে আসছে। আমরা যখন জামালপুরে ফিনিশ মন্ডিয়াল প্রজেক্ট ইমপ্লিমেন্ট করি, তখন সে আমাদেরকে বলছে যে এই টাকার মাধ্যমে তার আসলে ফ্যামিলি মেনটেন করা সম্ভব হচ্ছে না, যেহেতু তার হাজবেন্ড তখন হচ্ছে যে হাজবেন্ড ওয়েস্ট ওয়ার্কার হিসেবে কাজ করে, কিন্তু খুবই সামান্য পরিমাণ তার একটা আর্নিং হয়। তো আমরা কি করেছি, তাদেরকে অল্টারনেটিভ আর্নিং হিসেবে আমি আবার আমাদের আমাদের মাইক্রোক্রেডিট যে স্কিমটা আছে মাইক্রোক্রেডিট স্কিমের সাথে তাদেরকে যুক্ত করিয়ে দিয়েছি, যেমন যেটা আমরা অলরেডি কন্টিনিউয়াসলি করছি, যে আমাদের যে মাইক্রোক্রেডিট স্কিম আছে ওইখানে স্যানিটেশন ওয়ার্কারদের যুক্ত করিয়ে দেওয়া। ওইখান থেকে সে স্মল লোন নেওয়ার মাধ্যমে সে হচ্ছে এমএসএম প্যাড বিক্রি করে ডোর টু ডোর। সে যখন সময়টা পায়, ওয়েস্ট ম্যানেজ করার পরে যে ওয়েস্ট যে জবটা আছে ওটার পরে যে অবসর সময়টা পায়, এর মধ্যে সে এমএসএম প্যাড বিক্রি করে সে অল্টারনেটিভ, কিন্তু সে বর্তমানে তার হাজবেন্ডকে হচ্ছে একটা ভ্যান কিনে দিয়েছে এবং তার ডটারকে সেই স্কুলে এনরোলমেন্ট করিয়েছে। বর্তমানে তার এই স্ট্যাটাস। তো এই যে সামিরন যিনি আছেন উনি দেখা গেল যে আমাদের বর্তমানে যে আমরা এসএনএস যে স্কিমটা ইমপ্লিমেন্ট হয়েছে সখীপুরে, সে এসএনএস স্কিমের মাধ্যমে কিন্তু সে অলরেডি কয়েকবার সাপোর্ট আমাদের এসএনএস স্কিমের মাধ্যমে নিয়েছে, এই যে স্বাস্থ্য নিরাপত্তা স্কিমের মাধ্যমে। কিছু চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, এগুলো আসলে তামিদ ভাইও কিছুটা ডেসক্রাইব করেছেন। আমি যদি বলি যে আসলে আমরা
অলওয়েজ ট্রাই করছি জনগণের 100% পৌরসভাকে সেফ স্যানিটেশনের কাভারেজে নিয়ে আসার জন্য, কিন্তু তারপরেও কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে সঠিক বর্জ্য কিভাবে তারা এখনো ম্যানেজ করবে, এটা বিষয়ে তারা মানে পার্সেন্টেজ অফ পপুলেশন কিন্তু সঠিক বর্জ্য ম্যানেজ করার এখনো মোটামুটি অ্যাওয়ার তারা প্রপারলি অ্যাওয়ার হচ্ছে না, হয়নি। এবং হচ্ছে যে পিপি যেটা ব্যবহার হয় আমাদের সেফলি স্যানিটেশন, যেটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এই পিপিটা কিন্তু অনিয়মিত সরবরাহ এবং অনিশ্চিত। যেমন আমরা প্রজেক্টের মাধ্যমে কিন্তু আমাদের সব সময় পিপি প্রোভাইড করা সম্ভব হয় না, কিন্তু এই পিপিটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। তার কাজের একটা মেইন পার্ট হচ্ছে এই যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এটা পরেই তাকে কিন্তু তার এটা যেহেতু একটা খুবই হ্যাজার্ড রিলেটেড ওয়ার্ক, এটার কিন্তু তাকে পিপি পরেই কাজটা করতে হয়। তো এক্ষেত্রে যেটা হয় যে তার পিপির একটা সরবরাহ থাকে না পৌরসভা, এটা কিন্তু পৌরসভার একটা অনীহা আমরা লক্ষ্য করি। এবং হচ্ছে যে সবচেয়ে আরেকটা বিষয় হয় যে লো ওয়েজেস, এবং হচ্ছে যে তাদের খুবই কম মজুরি এবং সীমিত সুযোগ সুবিধা থাকে। তারা কিন্তু ফর্মাল যারা আছে এবং ইনফর্মাল যারা আছে সবারই কিন্তু সেম কন্ডিশন, এবং তামিদ ভাই কিন্তু অলরেডি বলেছেন বিষয়টা, সবারই সেম কন্ডিশন। তাদের কিন্তু খুবই লো ওয়েজেস, যেটা হচ্ছে আমাদের একেবারে মানে একটা মানের নিচে, তারা খুবই নিচে তারা অবস্থান করে। এবং হচ্ছে যে ম্যানুয়াল বর্জ্য বাছাই যারা তারা তারা যেহেতু যেমন আমাদের সখীপুর পৌরসভাতে তারা ম্যানুয়ালি হচ্ছে যে সেগ্রিগেশনটা করে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু ভালোই এটা সময় সাপেক্ষ হয়। এবং আমরা যদিও পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তারা পরিধান করে, তারপরও আমরা চিন্তা করছি যে তারপরও সেটা একটা ম্যানুয়ালি যেহেতু বর্জ্যটা বাছাই করছে, এটা তারপরও সেটা ঝুঁকিপূর্ণ। এবং হচ্ছে যে তাদের আমরা একটা বিষয় আসলে দেখেছি, তাদের কর্মস্থলে কিন্তু প্রপারলি টয়লেট এবং হচ্ছে যে তাদের রেস্ট হাউসের কিন্তু নাই এখানে। স্যানিটেশন ওয়ার্কার হিসেবে তারা মেল ফিমেল উভয়েই কাজ করে, কিন্তু তাদের যে কর্মস্থল থাকে ওইখানে কিন্তু প্রপারলি টয়লেট এবং হচ্ছে রেস্ট হাউসের বিষয়টা নাই আর কি। তো কিভাবে আমরা সেটা অ্যাড্রেস করেছি, কিভাবে সেটা আমরা কিভাবে অ্যাড্রেস করা যায়, যেমন এক্ষেত্রে আমরা জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচার প্রচারণা করছি, এখনো চলতেছে আমাদের। এবং পৌরসভার যে পৌরসভার যে কঠোর যে নির্দেশনা আছে, যেটা আমরা স্যানিটেশন বাইলজ বলি, এবং হচ্ছে আদার্স যে তাদের নিয়মিত সুরক্ষা সরঞ্জাম পিপি আমরা নিয়মিত অ্যাডভোকেসি করে যাচ্ছি পৌরসভা ওয়াইজ, যে তাদের যাতে নিয়মিত পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টটা ইনশিওর করা হয়। এবং হচ্ছে মিডিয়া কাভারেজের মাধ্যমে হয়তো এই এই বিষয়গুলো সমাধান করা যেতে পারে। আমরা অলরেডি মিডিয়া কাভারেজ আমরা করছি, তাদের লাইফটাকে মিডিয়ায় তুলে নিয়ে আসার চেষ্টা করছি। এবং পৌরসভার পক্ষ থেকে আসলে একটা সদিচ্ছা এই বিষয়টা দরকার আর কি। এবং হচ্ছে যে যেহেতু তারা ম্যানুয়ালি আসলে বিষয়টাকে ইয়ে করে, ওয়েস্টটা সেগ্রিগেট করে, আমরা চিন্তা করছি যে কিভাবে একটা কার্যকর ওয়েস্ট সেগ্রিগেশন এবং এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়, ওয়েস্ট সেগ্রিগেশন প্রসেস এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়, এটা করা যায়। এবং হচ্ছে যে আরেকটা বিষয়, এখানে সমাধানের একটা বিষয় আমরা চিন্তা করেছি, এবং সেটা অলরেডি আমরা কন্টিনিউয়াসলি করছি, যেটা অলরেডি আমরা ডেইলি অ্যাডভোকেসি করছি, যে যাতে তাদের মজুরিটা বাড়ে, তারা মজুরিটা যাতে বাড়ায়। এবং হেলথ কার্ড, যে আমাদের স্বাস্থ্য নিরাপত্তা স্কিমের মাধ্যমে যে হেলথ কার্ড গুলো আমরা দেই, সেটা কিন্তু আমরা ডেইলি তাদেরকে, যে ওএসএস অকুপেশনাল হেলথ এন্ড সেফটি রিফ্রেশার হয়, সেখানে কিন্তু আমরা বলি যে এই হেলথ কার্ড গুলো তোমরা নিতে পারো, এইভাবে এই সুযোগ সুবিধা পাবা। যেটা রেজাল্ট যেটা হবে, যেটা আমি যদি বলি যে এখানে রেজাল্ট যেটা হবে, তাদের মর্যাদা এবং সম্মান বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমরা যখন তাদেরকে এই সুবিধাগুলো দিচ্ছি, সেক্ষেত্রে তাদের মর্যাদা এবং সম্মান বৃদ্ধি পাচ্ছে, সামাজিক একটা রেসপেক্টের একটা জায়গা তৈরি হচ্ছে, সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। এবং হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা উন্নয়ন এবং নিয়মিত প্রশিক্ষণ আমরা তাদেরকে দিচ্ছি, পিপি প্রদান এবং হেলথ কার্ড তাদেরকে আমরা তাদের মাধ্যমে সেই হেলথ কার্ডটা এনশিওর করার ট্রাই করছি।
এবং হচ্ছে যে যেটা অর্থনৈতিক ক্ষমতায়ন, বিশেষ করে নারীদের সংস্থান যেটা আমরা করছি, যে আমাদের মাইক্রো ক্রেডিটের মাধ্যমে আমরা কিন্তু খুবই ইন্টারেস্টিংলি আমরা কিন্তু কয়েকটা কাজ আমরা করি, যেটা আমরা প্রতিটা পৌরসভায় এই কাজটা ধারাবাহিকভাবে করি। যেমন তাদের আইজিএ এবং লাইভলিহুডের উপর তাদেরকে ট্রেনিং দেই, এবং ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে কিন্তু আমরা মাইক্রো ক্রেডিটের সাথে যুক্ত করে দিই, যাতে তারা স্মল লোন নিয়ে তাদের ওয়েস্ট জবের পাশাপাশি তারা অল্টারনেটিভ একটা ইনকাম সোর্স যাতে তৈরি হয়। আমরা জানি যে এখন পর্যন্ত তাদের যে ইনকামটা তারা করছে এটা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এবং এটা অ্যাডভোকেসি আমরা করে যাচ্ছি, এটা আরো সময় সাপেক্ষ ব্যাপার। এই সময়ে তারা কিভাবে চলবে, ওই জন্যই আমরা একটা অল্টারনেটিভ লাইভলিহুডের ব্যবস্থা করার মাধ্যমে সেটা আমরা তাদের আইজিএ ট্রেনিং এবং লাইভলিহুড রিলেটেড ট্রেনিং দেওয়ার পরে আমরা মাইক্রো ক্রেডিটের সাথে যুক্ত করে দিই। যার যে বিষয়ে এক্সপার্ট, যেমন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিয়ে যার যে বিষয়ে এক্সপার্টিস আছে ওই রিলেটেড মাইক্রো ক্রেডিট ট্রেনিং এর সাথে আমরা যুক্ত করে দিই। কিন্তু একটু যদি র্যাপ আপ করতে থাকেন। এবং হচ্ছে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে যেমন পৌরসভায় আমরা নিয়মিত অ্যাডভোকেসি করছি যে তাদের হেলথ এন্ড সেফটির বিষয়ে যাতে তাদের কিছু বাজেট বরাদ্দ রাখা হয়। অলরেডি সখীপুর পৌরসভায় আমাদের কিছু বাজেট বরাদ্দ হয়েছে, যেটা এফএসটিপি ডেডিকেটেডলি এফএসটিপি নিয়ে বাজেট, তারপরেও কিন্তু হেলথ এন্ড সেফটি নিয়ে কিছু হয়তো ওখান থেকে তাদের রিফ্রেশার এবং আদার্স ট্রেনিং গুলোর জন্য কিছুটা বাজেট তারা ব্যয় করে। কিছু আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের আসলে আছে। এই ভবিষ্যৎ পরিকল্পনাগুলো হচ্ছে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি প্রটোকলকে আরো স্ট্রেনথেন করা এবং প্রাইভেট সেক্টর এঙ্গেজমেন্টকে এনহ্যান্স করা, যে প্রাইভেট সেক্টর এঙ্গেজ করবে এফএসটিপিতে, যেখানে প্রাইভেট সেক্টর এঙ্গেজ করার ফলে আমাদের মোটামুটি এফএসটিপিটা প্রাইভেট সেক্টরে এঙ্গেজ হবে, পাশাপাশি যেখানে এন্টারপ্রিনিউর্স মডেল এনশিওর ডিগনিটি, সাস্টেনেবিলিটি এবং ইনক্লুসিভ ইকোনমিক প্রপার অপরচুনিটি ক্রিয়েট হবে। আরেকটা যেটা বিষয় যে প্লিজ ভাই যদি একটু যে সংক্ষেপ করেন। পলিসিগুলো প্লিজ আছে ভাই এই একটু পলিসিগুলো সংক্ষেপ করতে বাস্তবায়ন পারেন। করা। হ্যাঁ ভাই, আমি শেষ করছি, আমার প্রায় শেষ। আর যেমন হচ্ছে অ্যাডভোকেট ওয়ার্কার রাইটস নিয়ে আমরা অলরেডি সবসময় এই অ্যাডভোকেসিটা করতে থাকি, এটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা কন্টিনিউয়াসলি করছি। এগুলোই মানে এভাবেই আমরা ভবিষ্যৎ প্ল্যানিংটা ডিসাইড করেছি। এবং এখানে শ্রেণীর উপর যেহেতু সখীপুর আমাদের একটা খুবই বৈশ্বিক একটা মডেল, যেটা অলরেডি ইন্টারন্যাশনালি সার্টিফাইড, তো সেইটাকে হচ্ছে শ্রেণীর উপর এই মডেলটাকে অ্যানালাইসিস করে হয়তো এখানে আরো ভালো কিছু অ্যানালাইসিস করে ভালো কিছু আমাদেরকে লার্নিং, হয়তো ভালো কিছু ডকুমেন্টস আমাদের বাংলাদেশ গভর্নমেন্টকে হয়তো দিতে পারে, যেখানে আমাদের নলেজ এনহ্যান্সের একটা সুযোগ আমাদের এখানে আছে, যেটা আমরা কন্টিনিউয়াসলি করছি। এবং হচ্ছে লার্জ স্কেলে প্রচারণা করার ক্ষেত্রে কিন্তু শ্রেণীরূপ প্ল্যাটফর্ম আমাদেরকে ভালো একটা অবদান রাখছে। আমরা লার্জ স্কেলে আমাদের অ্যাডভোকেসি এবং স্যানিটেশন ওয়ার্কারদের রাইটস এবং রিসোর্স মোবিলাইজেশন গুলো নিয়ে প্রচারণা করছি। এবং হচ্ছে যে বেস্ট প্র্যাকটিস গুলো এই শ্রেণীরূপর মাধ্যমে আমরা জানতে পারছি। এক্ষেত্রে শ্রেণীরূপর মাধ্যমে আমরা জানাচ্ছি এবং শ্রেণীরূপর মাধ্যমে আমরা জানতে পারছি, এর মাধ্যমে কিন্তু আমরা ভালো লেভেলের একটা এখানে নলেজ গ্যাদার করছে, এবং যেটা আমাদের ফাইনালি আমরা ইমপ্লিমেন্ট করার সুযোগ পাচ্ছি আমাদের ফিল্ডে। আমি যেটা বলবো আমার শেষ, আমি যেটা বলবো যে বাসা ফাউন্ডেশন অলওয়েজ কমিটেড টু এনশিওর দেয়ার রাইটস এবং তাদের সোশ্যাল সেফটি নিয়ে অলওয়েজ কমিটেড, যার কারণে আমরা অলরেডি বলেছি বিভিন্ন ট্রেনিং তাদেরকে শুধু আমরা ওই ওয়েস্ট জবের মধ্যেই সীমাবদ্ধ রাখি নাই, তাদেরকে কিন্তু আমরা অল্টারনেটিভ বিভিন্ন লাইভলিহুড এবং আইজি রিলেটেড ট্রেনিং তাদেরকে আমরা দিচ্ছি। এবং হচ্ছে তাদের কিন্তু বিভিন্ন কোঅপারেটিভ আমরা করে দিয়েছি, যে কোঅপারেটিভ মাধ্যমে তাদের স্মল সেভিংস হচ্ছে, যেটা আমাদের জামালপুর মিউনিসিপ্যালিটিতে আছে। তো এই কোঅপারেটিভটা আমরা অলরেডি আরো মিউনিসিপ্যালিটিতে স্প্রেড করার ট্রাই করছি। তো আমরা চাই যে আমাদের এই ইনিশিয়েটিভ গুলোর সাথে সবাই যুক্ত হোক, যে ভালো ভালো ইনিশিয়েটিভ গুলো সবাই আমাদের সাথে যুক্ত হয়ে ইমপ্লিমেন্ট করুক, বা তারা নিজেরাই ইমপ্লিমেন্ট করুক, যাতে স্যানিটেশন ওয়ার্কারদের রাইটস এবং জব এবং তাদের সোশ্যাল রেসপেক্ট এবং তাদের হেলথ এন্ড সেফটি এই বিষয়গুলো যাতে এনশিওর হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিন্স ভাইকে আপনার
আপনি যেটা ফোকাস করেছেন সেটার ভিতরে কিছু আপনারা কিছু সফলতা গল্প দেখিয়েছেন, বিশেষ করে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং যারা নারী তাদের কিছু সফলতা গল্প আছে, এবং সেক্ষেত্রে ইন্স্যুরেন্স এবং মাইক্রো ফাইন্যান্স কি ধরনের ভূমিকা রেখেছে সেটা আপনি ফুটিয়ে আমার এখানে উপস্থাপন করেছেন। আপনি কিছু চ্যালেঞ্জের কথা বলেছেন, এবং পিপি নিয়ে একটা বিশেষ চ্যালেঞ্জ আছে, যেটা আসলে আমরা মানে অধিকাংশ সময় দেখি যে এটা নিয়ে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এটা আসলে ইমপ্লিমেন্ট করাটা খুবই চ্যালেঞ্জিং। এখানে কিভাবে ইনসেন্টিভাইজ করা যায় সেই বিষয়গুলো আসলে এখানে আসছে। ওপর আমাদের নোট টেকার এখানে কতগুলো মানে কয়েকটা পয়েন্ট দিয়েছেন টেকওয়ে। তারপর আমি কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই যেটা আসলে আজকে আমাদের অবশিষ্ট সময় হয়তো সবাইকে আমরা গাইড করতে পারবো আলোচনা যদি এইভাবে করি। আমাদের এখানে স্যানিটেশন ওয়ার্কার আমরা বলেছি, এখানে ফর্মাল ইনফর্মালের ব্যাপারটা আছে। এখানে যারা সলিড ওয়েস্টে যারা কাজ করে, যারা স্যানিটেশনে কাজ করে, যারা পিট এমপ্লিং করে, এবং সম্ভবত যারা সেফটি ট্যাঙ্ক কনস্ট্রাক্ট করে বা পিট কনস্ট্রাক্ট করে, সেখানেও কিন্তু দুর্ঘটনা ঘটে। এই সবাইকে আমরা আসলে এখানে আমাদের স্যানিটেশন ওয়ার্কার ভিতরে আমাদের আনা উচিত। হয়তো আমরা সব জায়গায় সব ক্ষেত্রে হয়তো সমানভাবে আনতে পারি না সবাইকে, বাট সবাই আমাদের স্যানিটেশন ওয়ার্কার। এদের জীবনমান উন্নয়নের একটা বড় জায়গা আছে, এটা কিভাবে করতে পারি। তাদের মজুরি বৃদ্ধির ব্যাপার আছে, সেখানে তাদেরকে সামনে নিয়ে আসা, তাদের এন্টারপ্রেনারশিপ তা কিভাবে ডেভেলপ করা যায় সেই বিষয়গুলো। সরকারি যে উদ্যোগগুলো আছে সেগুলো কিভাবে আরো কন্টিনিউ রাখা যায়, আমাদের উদ্যোগগুলো যে বিভিন্ন রকম উদ্যোগ হচ্ছে সেই উদ্যোগগুলো কিভাবে কন্টিনিউ করা যায় সেই ব্যাপারে আমরা সবার কাছে পরামর্শ চাচ্ছি। এখানে আসলে ডেটাবেজ একটা বড় জায়গা আছে, আসলে ডেটাবেজ যে আমরা জানি না যে সংখ্যা কত, যদি প্রপার ইমপ্লিমেন্টেশন বা প্ল্যানিং করতে হয়, মনিটরিং করতে হয়, ডেটাবেজ সেটা কিভাবে করতে পারি এর পরামর্শ আসতে পারে, এখানে কি চ্যালেঞ্জ আছে। এখানে প্রাইভেট সেক্টরের রোল বা কর্মস্থলে যারা কাজ করে, এখানে ওয়ার্ক প্লেসের একটা ব্যাপার আছে, তারা এখানে কেউ এনশিওর করতে পারে। তো এই বিষয়গুলো আসলে এখানে আসছে, প্লাস ন্যাশনাল স্ট্যান্ডার্ডের কথা বলা আছে, স্কিল ডেভেলপমেন্টে কি করতে পারি, এই বিষয়গুলো আমরা সবার কাছে মতামত চাচ্ছি। বিশেষ করে যদি এই দুইটা মানে প্রেজেন্টেশনের উপর যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা হ্যান্ড রেজ করে আপনারা এটা উপস্থাপন করতে পারেন, অথবা চ্যাটও লিখতে পারেন। এরপরে আমরা অন্যান্য যদি কোনো বিষয় থাকে সেই বিষয়গুলো আমরা আলাপ করব। আর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তাহমিদ ভাই এবং প্রিন্স ভাইকে রিকোয়েস্ট করবো যদি স্পেসিফিক প্রশ্নগুলো আপনারা উত্তর দেন। ধন্যবাদ। আমি বোধহয় আপনি হ্যান্ড রেজ করেন, আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, আমি আসলাম সিদ্দিক ভাই, উনি বাসা বনপাড়া মিউনিসিপ্যালিটি থেকে বলছেন। আসলাম ভাই বলেন প্লিজ। ধন্যবাদ আমাকে সুযোগ। আসলাম ভাই প্লিজ। ধন্যবাদ, আমি সুযোগ পেয়েছি। একটা বিষয় হচ্ছে যে আমরা এখানে স্যানিটারি ওয়ার্কারদের ইন্স্যুরেন্স নিয়ে কথা বলেছি, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো সেক্ষেত্রে এটা কি আমরা মানে প্রত্যেকটা জায়গাতে বা কিভাবে মানে করতে পারি? আমার জানা মতে যেমন আমরা বনপাড়াতেই কাজ করছি, বাট আমি এখানে দেখেছি যে আসলে কোনো ধরনের তাদের ইন্স্যুরেন্সের ব্যাপারটা ওইভাবে আমি হয়তো বা জানি না। তো এটা কি কোনো ফিক্সড স্কেলে, যেমন প্র্যাকটিক্যাল অ্যাকশনের আমরা দেখেছিলাম যে তারা হসপিটালাইজড এর ক্ষেত্রে 7.5 লাখ টাকা এবং ডেথ জন্য একটা অ্যামাউন্ট করেছে। তো এভাবে, এবং আমরা বাসা থেকেও শুনলাম যে আমাদের শফিপুরে যেটা চলছে, তো এটা যদি একটু আমরা জানতে পারতাম যে এটা আসলে কিভাবে তাদেরকে ইনক্লুড করা যেতে পারে, তাহলে তারাও কাজের প্রতি অনেকটা মানে আন্তরিক হবে। আরেকটা বিষয় যে পিপিই নিয়ে আমার কাছে যে বিগ চ্যালেঞ্জ মনে হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আসলে আমাদের স্যানিটারি ওয়ার্কার কিন্তু যে অনেক বেশি তাও না। আমরা একটা পৌরসভাতে দেখেছি যারা হয়তো ডেইলি বেসিসে কাজ করছে, তারা হয়তো 16 জন 18 জন এরকম কাজ করছে। তো আমার কাছে মনে হয়েছে যে এত বড় একটা পৌরসভা এবং এতগুলো আমরা অর্গানাইজেশন, এতগুলো আমাদের ডোনার, সেখানে পিপিইর মাধ্যমে পিপির মধ্যে আমরা যদি তাদেরকে আসলে খুবই স্যাম্পল যে গ্লোভস এবং যদি ইগুলো প্রোভাইড করতে পারি। জি, ওভার। তো আমার প্রশ্ন এটাই ছিল যে আমরা কিভাবে এটাকে স্কেল আপ করতে পারি। ওভার। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। এই সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন আছে কিনা, এই অথবা
তাহলে আমরা 2-3টা প্রশ্ন নেওয়ার পর একবার আমরা আলোচনা করব। এইটা আমি রিকোয়েস্ট করবো তাহমিদ ভাইয়ের কাছে এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তো এরপরে আরো কোন প্রশ্ন আছে কিনা যদি কেউ করার পরে এই সংক্রান্ত, অথবা দিগ্বিজয় দা আপনি বলতে পারেন। দিগ্বিজয় দা বরং এই হ্যাঁ বিষয়ে হ্যাঁ হ্যাঁ শহীদুল ভাই, শোনা যাচ্ছে আমাকে? জি প্লিজ। হ্যাঁ, আমার প্রশ্নটা অবশ্য হ্যাঁ এর সাথে যুক্ত অবশ্যই, কিন্তু একটু পার্শিয়ালি লিঙ্কড এন্ড পার্শিয়ালি ডিফারেন্ট। আমি একটু জানতে চাচ্ছিলাম দুটো প্রেজেন্টেশন থেকে। প্রথম কথা, দুই প্রেজেন্টারকে ধন্যবাদ, চমৎকার দুটো প্রেজেন্টেশন শুনলাম এবং তাদের চমৎকার কাজ সম্পর্কে জানলাম, এটার জন্য ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন। আমি যেটা এবং দুইটা কাজেই আমরা মূলত সাপ্লাই সাইডটা সম্পর্কে জেনেছি। আমি একটু জানতে চাই এর ডিমান্ড সাইড সম্পর্কে, যাদের জন্য এই কাজটা করছি আমরা, বা আমরা করছি এই জন্য বললাম যেহেতু দুইটা প্রেজেন্টেশনেই মোস্টলি আমরা সাপ্লাই সাইডটা সম্পর্কে জেনেছি, কিন্তু তাদের পারসেপশন আপনারা কিরকম দেখেছেন? তাদের মধ্যে এ ধরনের হেলথ অ্যান্ড সেফটি অ্যান্ড অকুপেশনাল সেফটির জন্য ডিমান্ড কতটুকু আছে? অনেক সময় হয় কি খুব লাউড ডিমান্ড থাকে না, সাইলেন্ট ডিমান্ড থাকে। এই দুটার মধ্যে পার্থক্য করার বা বোঝার কোনো চেষ্টা করেছেন কিনা? যদি করে থাকেন সেটা সংক্রান্ত কোনো ডেটা আছে কিনা, আর যদি না থাকে ফিউচারে কিভাবে করতে পারি? সো এটা হচ্ছে আমার প্রশ্ন। থ্যাংক ইউ। ওভার টু ইউ শহীদুল ভাই। এই প্রশ্নটা আমি বোধহয় প্রিন্স ভাইকে বলতে পারি, উনি যদি আপনার যদি মনে করেন যে তাহমিদ বলতে চান বা প্রিন্স ভাই এটা উত্তর দিন। আরেকটা প্রশ্ন নেই আমি তাহলে, 3টা প্রশ্ন নেওয়ার পরে আমার সময় খুব সংক্ষিপ্ত। আতিক মল্লিক ভাই। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি জি, থ্যাংক ইউ। প্রথমত সবাইকে ধন্যবাদ যারা এটা আয়োজন করছে। আমাদের এরকম আসলে প্ল্যাটফর্ম দরকার ছিল। আচ্ছা, আমার স্পেসিফিক প্রশ্ন ঠিক না, একটু জানতে চাচ্ছিলাম আর কি। তামিদ ভাই চমৎকার প্রেজেন্টেশন দিয়েছেন। আমাদের একটা ওয়ে ফরওয়ার্ড নিয়ে উনি বলেছেন চমৎকার, এটা নিয়ে আমরাও কাজ করেছি। সেইখানে দেখেছি যে যারা ওয়েস্ট কালেকশনের সাথে বা এই ধরনের প্ল্যাটফর্মে যারা জড়িত আছে তারা রেজিস্ট্রেশন করছেন এবং এটাতে পরবর্তী বিভিন্নভাবে তাদেরকে ডাটাবেস তৈরির জন্য আমাদেরকে লাগছে আর কি। সো এইটার মানে শুরু থেকে আজ অব্দি এইটার রেশিওটা কিরকম এবং এইটা করতে গিয়ে তারা কি ধরনের অবস্টাকেল ফেস করছে এবং এটাকে ট্রাবল শুট করতে গিয়ে আপনারা কি করছেন? এই বিষয়টা যদি একটু হাইলাইট করতেন। আর আমি আছি একটা গবেষণা প্রতিষ্ঠানে অনুসন্ধানী ক্রিস। হোপফুলি এটা কন্টিনিউ থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই প্রশ্ন আমি তাহমিদ ভাইকে আমি অনুরোধ করবো এটা রেসপন্স করার জন্য। তবে তাহমিদ ভাই আপনি যদি দুইজনের প্রশ্ন, আপনি প্রথম জন এবং এখন তিনি এই দুটো প্রশ্ন উত্তর দিতেন। একটু খুব তাড়াতাড়ি গো থ্রু করি। যে ইন্স্যুরেন্সের জায়গাটা যদি আমি বলি, আসলে ইন্স্যুরেন্সের জায়গাটা যারা আমরা কাজ করছি অর্গানাইজেশন সবাই আসলে যে যার ইনিশিয়েটিভ থেকে কাজ করছে, যে যারা যেখানে কাজ করতেছে তারা ওইসব জায়গায় স্যানিটেশন ওয়ার্কারদের ইন্স্যুরেন্স নিয়ে কাজ করছে। বাট আমরা যদি ন্যাশনাল লেভেল থেকে, যেমন ইদ্রার, যেহেতু আমাদের ইদ্রার সাথে কাজ চলতেছে, যেটা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, যদি ন্যাশনাল লেভেল থেকে যদি এক ধরনের নোটিফিকেশন আকারে যদি প্রাইভেট ইন্স্যুরেন্স যারা করে তাদের কাছে চলে যায়, তারা কিন্তু কাইন্ড অফ তাদের বাধ্যকতার মধ্যে পড়ে যাচ্ছে যে ওয়েস্ট এবং স্যানিটেশন ওয়ার্কারদের জন্য একটা নির্দিষ্ট ইন্স্যুরেন্স স্কিমটা তৈরি করা, যেটা তাদের জন্য অ্যাফোর্ডেবল হবে, যেটা তাদের জন্য অ্যাক্সেসেবল হবে। হয়তো যদি ওইটা হওয়ার পরেও কিছু কাজ থাকবে যে আসলে স্যানিটেশন ওয়ার্কারদের এই জায়গাটাতে কতটুকু তারা নলেজ আছে, তারা কিভাবে অ্যাক্সেস করতে পারে। তো এই ক্ষেত্রে হয়তো পৌরসভা বা আমাদের মতো যেসব এনজিও বা অর্গানাইজেশন কাজ করতেছে ওয়ার্কারদের নিয়ে, তারা হয়তো সাপোর্টটা দিতে পারে। এটা হলো ইন্স্যুরেন্সের জায়গাটা। পিপিপি স্কেল আপ এবং আসলে সিটি কর্পোরেশন কিভাবে কাজটা করতে পারে, যেহেতু এখানে একটা কোয়েশ্চেন আছে। সিটি অথরিটি আসলে সবসময় চেষ্টা করে যে স্যানিটেশন ওয়ার্কাররা যেন আসলে সেফটি গিয়ার গুলো পরে কাজ করে, বাট সেফটি গিয়ার গুলো আসলে অনেক সময় তাদের জন্য পড়াটা একটু মুশকিল হয়ে যায় বাংলাদেশের ওয়েদার কনটেক্সট অনুযায়ী। যে আসলে হিট ওয়েভটা থাকে, গরম অনেক বেশি, তাদের নিঃশ্বাস নিতে অনেক সময় সমস্যা হয়, তারা যে ইয়াগুলো পরে, মুখোশগুলো পরে থাকে আর কি শ্বাস নেওয়ার জন্য। বাট তারা অ্যাটলিস্ট গ্লাভস বা যেন পায়ে পরার যে ইয়াটা থাকে, কি যেন বলে ভুলে গেছি আমি। সো ওই সরি একটু সংক্ষেপ করেন। হ্যাঁ, গামবুট জি, বলেছে। গামবুটটা থাকে, অ্যাটলিস্ট তারা যেন এগুলো পরে। সো সেই সিটি কর্পোরেশন থেকে ওই জায়গাগুলোতে সবসময় একটু প্রেসার দেওয়া হয় তাদেরকে। আর ডিমান্ড সাইডের জায়গাটা ভাই আসলে
ইন্স্যুরেন্স বা আমরা যেসব জায়গায় কাজ করতেছি এখন আসলে তারা নিজেরাই ইন্স্যুরেন্সের জায়গাটাতে আগ্রহী হচ্ছে, যেহেতু তারা অ্যাটলিস্ট কিছু সাপোর্ট তারা পাচ্ছে, যেটা হসপিটালাইজেশন বা ডেথ কাভারেজের জায়গাগুলোতে। সো তাদের মধ্যে আসলে নিজেদের একটা সচেতনতা গ্রো করছে স্যানিটেশন ওয়ার্কারদের। তারা পিপিইর ক্ষেত্রেও অনেক সময় আমাদেরকে বলে যে তাদেরকে হয়তো পিপিইটা যেটা দেওয়া হয়েছে এটা আসলে অনেক ক্ষেত্রে খারাপ করেছে, বা এটা ব্যবহার করতে করতে ছিঁড়ে যায় এগুলো একটা সময় পর। তখন তারা নিজেরাই এই জিনিসগুলো রেজ করে পৌরসভার কাছে বা আমরা যারা কাজ করতেছি তাদের কাছে। সো ডিমান্ড সাইডের জায়গাটাও কিছুটা আসলে আছে, এবং আমাদের কাছে এই ধরনের ডাটা আছে। ভাই যদি যেহেতু দেখবি, যেটা আমাদের সাথে ওনার সাথে আগে আমাদের কাজ হয়েছে, তো যদি ভাই আমাদেরকে ফর্মালি একটা মেল দেয় তাহলে আমরা ওইভাবে করে ডাটা শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। তামিম ভাই, আপনার একটা প্রশ্ন আছে, সেটা আপনি যদি চ্যাটে উত্তর দিয়ে দেন, যদি এনফোর্সমেন্টের ব্যাপারে, এটা পৌরসভা সিটি ভাই কর্পোরেশন কিভাবে হ্যাঁ হ্যাঁ এনফোর্স ভাই করে। দিয়েছি ভাই, ওই যে এটা দিয়েছেন। এনফোর্সমেন্টের জিনিসটা দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি প্রিন্স ভাইয়ের কাছে আসবো। প্রিন্স ভাই, আপনার একটা প্রশ্ন ছিল যে দিগ্বিজয়তার কিভাবে মানে ডিমান্ড সাইডে এটার পারসেপশন কেমন তাদের এই পিপি বা অন্যান্য বিষয়গুলো। আর একটা প্রশ্ন আছে, আমাদের চ্যাটে আসছে, এটা একসঙ্গে বলে দেন যে বাসার এক্সপিরিয়েন্সটা, পার্টিকুলারলি যে পৌরসভা বা সিটি কর্পোরেশন তারা যে বাজেট অ্যালোকেট করে এই পারপাসে, সেটা কি আসলে কেমন, আসলে কি এটা মানে হচ্ছে কিনা, বা আপনার এক্সপিরিয়েন্সটা কি, এই দুইটাকে যদি একসঙ্গে কভার করে দেন। আহ, আমি আগে বাজেট বিশ্লেষণের এক্সপিরিয়েন্সটাই বলি। এক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে সংক্ষেপে বলবেন যদি, হ্যাঁ। পৌরসভা থেকে স্যানিটেশন কর্মীদের নিরাপত্তা এবং সুরক্ষার যে বাজেটের ধারা বিশ্লেষণ করতে গিয়ে আমরা যেটা দেখছি, বেশিরভাগ পৌরসভায় এই ধরনের খাতে বরাদ্দ নাই বলা চলে, এবং খুবই যদি বরাদ্দ থাকে তাও সীমিত। অনেক সময় নির্দিষ্ট খাত ভিত্তিক ব্যয়ের টোটালি একটা প্ল্যানিং থাকে না, এবং ওই প্ল্যানিং যদি থাকে তাও ট্রেকিং হয় না। তবে যেসব পৌরসভায় আমাদের কার্যক্রমগুলো যেমন প্রজেক্ট চলতেছে, সেখানে আমরা পৌরসভার সাথে কিন্তু যৌথভাবে বাজেট বিশ্লেষণ এবং মনিটরিং করি। বাজেট বিশ্লেষণ এবং মনিটরিং কিন্তু আমরা যৌথভাবে করি, যেটার ফলে হয় কি, যাতে নিরাপত্তা সরঞ্জাম যা যা আছে এবং সঠিক কর্মপরিবেশ যাতে নিশ্চিত হয়, নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম ক্রয় এবং আদার যে যে বিষয়গুলো থাকে, এটা সঠিকভাবে যাতে ব্যবহার হয়, ওই জন্যই হচ্ছে আমরা বাজেটটা কিন্তু ট্রেকিং করি এবং বিশ্লেষণ করি, এবং ভবিষ্যতে বাজেট ভিত্তিক ধারাবাহিকতা কিভাবে বজায় রাখা যায় ওইভাবে কাজ করি আর কি। তো আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা অ্যাডভোকেসির মাধ্যমে কিন্তু হচ্ছে। আমরা কিন্তু মানে যেহেতু এটা নিয়ে 2010 সাল থেকে কাজ করতেছি, বিভিন্ন পৌরসভায় কিন্তু আমরা অ্যাডভোকেসির মাধ্যমে এটা কন্টিনিউয়াসলি থ্যাংক ইউ, করতেছি। থ্যাংক ইউ। এই প্রশ্ন উত্তর মনে এটা হয় পেয়েছি, হ্যাঁ আপনি যদি পরেরটাতে যান। হ্যাঁ, হ্যাঁ। আর দিগ্বিজয় দা যেটা বলেছেন ডিমান্ড সাইড, এটা মনে হয় তামিদ ভাই কিছুটা কাভার করেছেন। তো আমার দিক থেকে আর মানে তামিদ ভাইয়ের সাথে আমি এগ্রি করি আর কি। আমি আমার দিক থেকে আর বেশি বলার নেই। আহ, থ্যাংক ইউ। অন্য কোনো পার্টিসিপেন্ট যদি এটা কভার করতে আগ্রহ প্রকাশ করেন, আপনারা দিগ্বিজয়ের প্রশ্নটা আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। হ্যাঁ অথবা আমরা এখানে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে আসলে আমরা সবাই এই দিক থেকে, প্রজেক্ট থেকে চিন্তা করি, কিন্তু তাদের দিক থেকে আসলে অনেক সময় আমরা দেখতে পাই না যে ডিমান্ড, আমরা অনেক সময় যে কারণে আসলে এইগুলো হয়ে উঠতেছে না। তো তাদের এটা যদি তারা ডিমান্ড ড্রাইভেন না হয়, রিয়েলাইজ না করে, তাহলে এটা ইমপ্লিমেন্টেশনে খুবই চ্যালেঞ্জিং হবে। আমি বোধহয় আমিন ভাই, আমি কি আরো আমরা কি পুরো একটা 15 পর্যন্ত যেতে পারি কিনা, আরো 6 মিনিটের আমরা যদি ভাই আর দুইজনের হ্যান্ড রেজ আছে, আমরা দুইটা প্রশ্ন নিয়ে নিতে পারি। এই দুটো নিয়ে তারপর আমরা বোধহয় আমরা 6 মিনিটের মধ্যে শেষ করতে পারবো। জি ভাই। তো নুরুল ভাই, আপনি যদি আপনার প্রশ্ন একটু সংক্ষিপ্ত আকারে করেন, ধন্যবাদ। জি, এবং কার উদ্দেশ্যে করছেন একটু যদি বলে দেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার দুইজনের কাছে দুইটা প্রশ্ন আছে। আমি নুহু আমিন আইসিডিবি থেকে বলছি। তাহমিদ ভাইয়ের কাছে প্রশ্ন আছে হচ্ছে, আপনি অনেক সাকসেস নিয়ে কথা বলছেন, সো একটু চ্যালেঞ্জগুলো নিয়ে যদি একটু আমাদের জানান যে হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস এবং চ্যালেঞ্জগুলো কতটুকু ক্রিটিক্যাল, এবং এইটার ওয়ে ফরওয়ার্ড আপনাদের অর্গানাইজেশন থেকে কিভাবে করা হচ্ছে সেটা যদি আপনাকে জানান। আর একটা প্রশ্ন আপনাকে হচ্ছে, হেলথ কেয়ার ফ্যাসিলিটির যে স্যানিটেশন ওয়ার্কার, তাদের নিয়ে কোনো প্ল্যান আপনাদের আছে কিনা? ওরাও সবচেয়ে ইনফেকশাস ডিজিজ নিয়ে তারা ডিল করে, সো এই দুইটা। প্রিন্স দাদার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি স্যালারি স্ট্রাকচারের কথা বলছেন যে স্যালারি বাড়াতে হবে, আসলে কত বাড়াতে হবে, এবং আপনারা কোনো তাদের লাইফ চালানোর জন্য কত টাকা হওয়া উচিত একজনের স্যালারি, এবং এই রেভিনিউটা কিভাবে আসবে, এটা কিভাবে আমরা এস্টিমেট করবো, কে দিবে টাকাটা? ধন্যবাদ। ওকে, স্পেসিফিক প্রশ্ন যদি আচ্ছা, প্রথমেই প্রিন্স ভাই বলেন।
আমি আমি বিষয়টা বলি, যেহেতু তামিদ ভাই নোট করছে। এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা বিভিন্ন সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটি গিয়ে যেটা দেখেছি, ওদের কিন্তু স্পেসিফিক নির্দিষ্ট কোনো স্যালারি স্ট্রাকচার নাই। স্যানিটেশন ওয়ার্কারদের কিন্তু স্পেসিফিক নির্দিষ্ট কোনো স্যালারি স্ট্রাকচার নাই, যেটা হয় কি আমি যদি তাকে 10,000 টাকা দিয়েও কাজ করাতে পারি, মানে এখন পর্যন্ত আমাদের আমি মিউনিসিপ্যালিটি হয়তো ওভাবে নাম বলছি না, এখন পর্যন্ত আমাদের কয়েকটা ওয়ার্কিং এরিয়াতে কিন্তু 5,000 টাকা 7,000 টাকা স্যানিটেশন ওয়ার্কাররা স্যালারি পায়। তো 7,000 টাকা যদি একজন মানুষ স্যালারি পায়, তাহলে সে তার লাইফটা মানে সে সার্ভাইভ করবে কিভাবে? মানে আমি সর্বনিম্নটা আপনাকে বলেছি, সর্বনিম্ন 7,000 এবং আমি সর্বোচ্চ পেয়েছি 13,000 টাকা, না 12,000 টাকা, সরি। এমনি করে সর্ব আপনারা কি কোনো অ্যাসেসমেন্ট করেছেন যে কত হওয়া প্রয়োজন, বা তাদের এরকম কোনো বেঞ্চমার্ক তৈরি করেছেন বা আছে কিনা জানা মতো? এইটা আমাদের দিক থেকে এখন পর্যন্ত অ্যাসেসমেন্ট নাই, তবে আমাদের কাছে নোট আছে, আমাদের কাছে রেকর্ড আছে কোন পৌরসভায় কি পরিমাণ স্যালারি তারা দেয়, ওই রেকর্ডটা আমাদের আমাদের যদি কাছে একটা আছে। বেঞ্চমার্ক বা একটা কিছু করা প্রয়োজন হ্যাঁ, হবে, মনে হয় যে এটা আসলে হ্যাঁ, আমি আমার জানার মতো এরকম কেউ হয়তো হুম, করেনি, তো এটার প্রয়োজন হুম, আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। হ্যাঁ, এটা আমরা তাহলে এটা আমরা করব, ওকে, যেহেতু ধন্যবাদ। এখানে একটা তাদের রাইটসের একটা বিষয় চলে রনি আসছে। ভাই, হ্যাঁ, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাসা ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো এই প্রশ্নটা আমি একটু মানে রনি ভাইয়ের সঙ্গে অ্যাড করতে চাই, সেটা হলো যে আমাদের সখীপুরের যে আমাদের স্যানিটেশন ওয়ার্কার যারা আছেন, যারা সকালে নগর পরিষ্কার করে, এখানে হচ্ছে প্রায় 24 জনের মতো ওয়ার্কার ছিল। তো দেশের পরিস্থিতির কারণে কিছু ওয়ার্কার বাদ দিয়ে এখন এখানে 8 থেকে 9 জন ওয়ার্কার কাজ করে আর কি। পুরা 18 বর্গ কিলোমিটারের যে পৌরসভা, সেখানে তারা নগর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আছে। তো এখানে যেটা বিষয়টা আমরা এর আগেও এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, সেটা হলো যে স্যানিটেশন ওয়ার্কারদের আসলে আমাদের যে বেতনের যে বিভিন্ন রকম স্ট্রাকচার আছে, সেটা কিন্তু এখানে কনসিডার করা হয় না। ডে হিসাবে তাদেরকে, মজুরি হিসাবে তাদেরকে প্রতি মাসে মহিলাদের জন্য একটা ফি নির্ধারণ করা আছে এবং পুরুষদের জন্য একটা নির্ধারণ করা আছে। তো এখানে একটা ডিসক্রিমিনেশন আছে। তো সর্বসাকুল্যে আমাদের এখানে যারা পৌরসভা স্যানিটেশন ওয়ার্কার, তারা সর্বসাকুল্যে হচ্ছে আপনার 8 থেকে 9,000 টাকা তারা প্রতি মাসে ড্র করে আর কি। এটা ওকে, তো কিন্তু হ্যাঁ, স্ক্যাপ না, ঠিক আছে। একটা মানে মজুরি ধরে 250 ওকে, টাকা এবং 300 টাকা হিসেব করে তারা। একটা ধারণা এক্স্যাক্টলি একটা ধারণা সেটাই, পাওয়া গেল, একটা এক্স্যাক্টলি। ধারণা পাওয়া গেল আমার। তাহলে আমরা হুম, কোনো হুম, নেক্সট কোশ্চেনে যাই আমরা। ওকে, হুম, হুম। ধন্যবাদ ভাই। আহমেদ ভাই, আহমেদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। জি, আমি জি, চ্যালেঞ্জের একটু জায়গাগুলো বলুন, যদি বলি যে তাহলে একটু আমরা যদি আসলে আপনি একটু অনেক চ্যালেঞ্জ অনেকগুলো, আপনি যদি হ্যাঁ, হ্যাঁ, একটা বা দুটো চ্যালেঞ্জ করেন। যেমন আমরা যদি বলি যে চ্যালেঞ্জের জায়গাটা আসলে পৌরসভাকে বোঝানোটা অনেক ক্ষেত্রে টাফ হয়ে যায়, যে তাদেরকে একটা নির্দিষ্ট স্যালারি স্ট্রাকচার বা যেটা অলরেডি কথাবার্তা হচ্ছে যে তাদেরকে একটা স্যালারি স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসে, এটা আসলে পৌরসভার জন্য টাফ হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায় তাদের বাজেট কনস্ট্রেন্টের মধ্যে থেকে আরেকটা জিনিস মাঝে মাঝে আমরা ফেস করি হেলথ কেয়ার ফ্যাসিলিটির ক্ষেত্রে, যে ইনফেকশাস ডিজিজ। হ্যাঁ ভাই ঠিকই বলেছে, আসলে এই ধরনের ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে আসলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে কনসিডার করে না। সো এইখানে আসলে আমাদের কাজ করার স্কোপ আছে, যে তারা যদি কোনো ধরনের এই ইনফেকশাস ডিজিজে আক্রান্ত হয়, এই ক্ষেত্রে আসলে তারা কিভাবে ইন্স্যুরেন্সটা অ্যাক্সেস করতে পারে। তো এই জায়গায় আসলে কাজ করার স্কোপটা আছে, এবং আমরা চেষ্টা করতেছি যে এই জায়গাটাতে কাজ করার আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আরেকটা কোয়েশ্চেন এসছে, এটা মনে হয় আমাদের এটা আমি দেবো, আমাদের ঠিক আছে, এটা আমি সালেকিন দেবো। ভাইয়ের একটা হ্যাঁ, ঠিক কোয়েশ্চেন আছে, এসছে। উজ্জ্বলটা প্রশ্নটা করেন আগে, তারপরে আমরা এটাতে যাই। থ্যাংক ইউ। আসুন। আমার প্রশ্নটা তাহমিদ ভাইয়ের কাছে। আমি আজকের যে টাইটেল, এই টাইটেল অনুযায়ী কার্যক্রম মাঠ পর্যায়ে প্র্যাকটিক্যাল অ্যাকশনের দেখেছি। আমার যতটুকু ধারণা, এই উদ্যোগগুলো অনেকটাই প্রকল্প নির্ভর এবং প্রকল্প একটা সময় ফেজ আউট হয়। আমি তাহমিদ ভাইয়ের কাছে একটু এক্সপেরিয়েন্স জানতে চাচ্ছি যে ডিউরিং ফেজ আউট এটার ইনস্টিটিউশনাল লিঙ্কেজ ফর সাস্টেনেবিলিটি এরকম কোনো উদ্যোগ আছে কিনা প্র্যাকটিক্যাল অ্যাকশনের তরফ থেকে? থ্যাংক ইউ। জি ভাই, ইনস্টিটিউশনাল উদ্যোগের জায়গাটা যেটা আমরা বলি যে আসলে ফেজ আউটের সময় আমরা কোঅপারেটিভ গুলোকে ডিরেক্ট পৌরসভার সাথে আসলে লিঙ্কেজ করে দিই, যেহেতু এখানে কোঅপারেটিভ গুলো কিন্তু একটা সামষ্টিক
জিনিস, তারা কিন্তু আসলে সেগ্রিগেটেড বা আলাদা আলাদা না। তো এইটা তাদেরকে আমরা লিঙ্কেজ করে দেই। এবং আরেকটা জিনিস আমি যেটা বলেছিলাম যে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, যে পারফরমেন্স বেস সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, আমরা প্র্যাকটিক্যাল অ্যাকশন যদি নাও থাকি, পৌরসভার সাথে যে সার্ভিস লেভেল এগ্রিমেন্টটা আসলে আমরা ফ্যাসিলিটেট করে দিয়ে এসেছিলাম কোঅপারেটিভের, সেটা কিন্তু ভাই চলতে থাকবে। সেটা হয়তো 4 বছর বা 5 বছর বা 2 বছর এভাবে করে তারা রান করতে থাকবে। এবং এখানে কোঅপারেটিভ গুলো তাদের বেনিফিট, পৌরসভা তাদের বেনিফিট, এই জায়গাগুলোতে তারা কিন্তু নেগোশিয়েট বা ডিসকাস করতে পারে। সো সার্ভিস লেভেল এগ্রিমেন্টের থ্রুতেও কিন্তু সার্ভিস ডেলিভারি মেকানিজম, কোঅপারেটিভ গুলোর আর্নিং বা ইনকামের জায়গা বা সেভিংস এর জায়গাটা নিশ্চিত হচ্ছে। সাথে সাথে পৌরসভারও কিন্তু একটা এক্সট্রা বেনিফিট বা ওই জায়গাটা আমার ক্লিয়ার থাকতেছে। আরেকটা যেটা করেছি ভাই, আমরা মানে বাজেটের ক্ষেত্রে, পৌরসভার বাজেটে একটা নির্দিষ্ট লাইন আইটেম তৈরি করা। আমরা জানি যে পৌরসভা যখন এডিপি তৈরি করে ওই ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো ওই বাজেট যখন রিভিশন করে ওই সময় একটা নির্দিষ্ট লাইন আইটেম তৈরি করা, যাতে স্যানিটেশন ওয়ার্কারদের ইন্স্যুরেন্স এবং তাদের হেলথ সেফটি ওইগুলোর জন্য একটা সবসময় একটা বরাদ্দ থাকে। এবং এই বরাদ্দের জায়গাটা হলো যে নিশ্চিত করা একটা আমাদের ফেজিং আউটের সময় আমরা এগুলো নিয়ে অ্যাডভোকেসির কাজটা করে থাকি। এবং এই জিনিসটা তারা কন্টিনিউ, স্টিল নাও আমরা অনেকগুলো জায়গা থেকে চলে আসছি, বাট তারা স্টিল নাও এই জিনিসগুলো কন্টিনিউ করতেছে। তো এইভাবেই মেনলি আমরা ছোটখাটো আকারে হলেও এই জিনিসগুলোতে কাজ করি আর কি। ওকে, ধন্যবাদ তামিম ভাই। তার মানে এখানে আমাদের এটা ইম্পর্টেন্ট আসপেক্টস, এটা কিভাবে আমাদের এই উদ্যোগগুলো কন্টিনিউ করা যায় এবং প্রজেক্ট ফেজ আউটের পরও এটাকে কিভাবে একটা ফ্রেমওয়ার্কের আওতায় আনা যায় এবং এখানে অ্যাকাউন্টেবল মেকানিজমটা এস্টাবলিশ করা যায়। সেখানে আমরা আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে এখানে লোকাল গভর্নমেন্টের একটা রোল আছে এনফোর্সমেন্টের ব্যাপারে, অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে। এখানে যারা ওয়ার্কার তাদের অ্যাওয়ারনেসের ব্যাপারে একটা বিষয় আছে, কারণ আমরা অধিকাংশ সময় দেখি যে পিপি বা তারা পড়ে না বা তারা আসলে রিয়েলাইজ করে না যে এটা আসলে একটা নিড, বা তারা ফিল করে না যে তারা তাদের ভয়েসও রেজ করে অনেক সময়। এই পারসেপশনটা একটা বড় বিষয় আছে, সেটা কিভাবে ইনক্রিজ করতে পারি ওয়ার্কারদের মধ্যে এবং তাদের রাইট সম্পর্কে অবহিত করা যায়। আর হচ্ছে ওয়ার্ক প্লেসে যারা তাদের ওয়ার্ক প্লেসে এদেরকে কিভাবে মানে তাদের বিষয়টা ইনশিওর করা যায়। এই তিনটা বড় স্টেক হোল্ডার আসলে কিভাবে এখানে অ্যাকাউন্টেবল ওয়েতে কাজ করতে পারে, সেটার আসলে একটা বড় জায়গা যেখানে সালেকিন ভাই রেজ করছেন যে ডেটাবেস। আমাদের যদি ডেটাবেসটা না থাকে, পার্টিকুলার ইনফর্মাল, ফর্মালদের ডাটাবেস হয়তো পৌরসভা লোকাল গভর্নমেন্টের পাওয়া যেতে পারে কিছু, বড় একটা সংখ্যা আছে ইনফর্মাল ওয়ার্কার, তাদেরকে কিভাবে এই ডাটাবেসের আওতায় আনা যায়, তাদের হেলথ বা ট্রেনিং এই বিষয়গুলো কিভাবে আমরা মনিটরিং করতে পারি, সেটা একটা বড় জায়গা। তো সেটা আমরা আজকে হয়তো আর আলোচনার সময় নাই, সুযোগ নাই। তো এইটা একটা ইস্যু আমরা জানলাম, প্লাস আরো কতগুলো ইস্যু আমরা জানতে পারলাম যে এখানে যে অ্যাকাউন্টেবিলিটি কিভাবে করা যায়, ইনশিওর করা যায়, তাদেরকে এন্টারপ্রেনারশিপ কিভাবে ডেভেলপ করা যায়, তাদের রিস্কগুলো কিভাবে কমানো যায়, ইন্স্যুরেন্সটা কিভাবে আরেকটু আমরা সামারি করতে পারি, এটাকে একটু অ্যাফোর্ডেবল করা যায় কিনা ইন্স্যুরেন্সটাকে, সেই বিষয়গুলো হয়তো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করতে হবে বা পরবর্তী আমরা আলোচনা করব। তো আমার দিক থেকে সবাইকে ধন্যবাদ। বিশেষ করে দুজন প্রেজেন্টার চমৎকার আপনারা প্রেজেন্ট করেছেন এবং অনেক যে চমৎকার প্রশ্ন আপনারা রেজ করেছেন, যেগুলো আসলে অনেকগুলোই সমাধান আমরা তো কাজ করছি, কিন্তু অনেকগুলোতে এখনো উদ্যোগ সেই অর্থে নেওয়া হয়নি। তো এখানে বড় স্কোপ আছে কাজ করার, সবাই মিলে কাজ করতে চাই। এবং আমার মনে হয় যে এই ডিসকাশনটা কন্টিনিউ করবে, এই চ্যাটেও আপনারা পরবর্তীতে আরো কিছু কোশ্চেন বা পরামর্শ দিতে পারেন। তো এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করে আমি আমিন ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করছি। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ শহীদুল ভাই, আপনার চমৎকার পরিচালনার জন্য। এবং ধন্যবাদ জানাই তাহমিদ হোসেন ভাই এবং প্রিন্সদের অনেক ভাই, আপনাদেরকেও চমৎকার উপস্থাপনা এবং প্রশ্নগুলোকে খুব সুন্দরভাবে আপনারা অ্যান্সার করেছেন। এবং বিশেষ করে ধন্যবাদ জানাই যারা আজকে অংশগ্রহণ করেছেন, কারণ আমাদের আসলে সময় ছিল 1টা পর্যন্ত, বাট আমরা এক্সটেন্ডেড সময়ে আছি, আপনারা তো আমাদের সাথে আছেন এবং আপনারা আসবেন। আমরা আমাদের যে থার্ড সেশন, স্যানিটক ক্যাফে থার্ড সেশন, আমরা সেটাকে একটু ভিন্ন রূপে করতে চাচ্ছি। আমরা সেই সেশনটাকে একটু প্যানেল ডিসকাশনের মতো করে আমরা করব। এই সেশনে যেমন আমরা 2টা অর্গানাইজেশনের প্রেজেন্টেশন দেখেছি, তারপর কোশ্চেন আনসার গিয়েছি। থার্ড সেশনটা একটু ভিন্ন হবে। আমরা সেখানে আসলে যে থিমটা ঠিক করেছি সেটা হচ্ছে দ্য রোড টু সেলফ রিলায়েন্স, সাস্টেইনিং এফএসটিপিস বিয়ন্ড এক্সটার্নাল সাপোর্ট। আমরা যেমন আজকে স্যানিটেশন ওয়ার্কারদের যে সেফটি সিকিউরিটি কথা লাস্ট মুহূর্তে যে একটা প্রশ্ন এসেছিল যে কিভাবে তাদেরকে সাস্টেনেবল করা যায় এই সার্ভিসগুলো, আমরা আসলে এফএসটিপি যে কটা পৌরসভায় পরিচালনা হচ্ছে, প্রত্যেকটা এফএসটিপি কিন্তু কোনো না কোনো ডোনার বা ডেভেলপমেন্ট পার্টনারের সাপোর্টে পরিচালনা হচ্ছে। তো আসলে যখন এই ডেভেলপমেন্ট পার্টনার বা ডোনার থাকবে না, তখন আসলে পৌরসভা কিভাবে এই এফএসটিপি গুলো পরিচালনা করবে, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাই।
তো সেইখানে আমাদের 4 জন প্যানেলিস্ট থাকবেন। আমরা আশা করছি ডিপিএইচই থেকে একজন প্যানেলিস্ট থাকবেন, ইউনিসেফ থেকে একজন থাকবেন, আইটিএন বোর্ড থেকে থাকবেন এবং সেক্টর থেকে অথবা প্রাইভেট এন্টারপ্রেনারদের কোনো প্রতিনিধি সেখানে প্যানেলিস্ট হিসেবে থাকবেন। এবং আপনারা যারা পৌরসভা থেকে আজকে জয়েন করেছেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা সেই সেশনটাতে জয়েন করবেন। আপনারা যারা এফএসটিভি পরিচালনা করছেন আপনারা আপনাদের চ্যালেঞ্জগুলো সেখানে উপস্থাপন করার সুযোগ পাবেন। অথবা যেসব পৌরসভা নতুন করে হয়তো এফএসটিভি তারা নির্মাণ করছেন বা নির্মাণাধীন অবস্থায় আছে আপনারাও জানতে পারবেন যে আসলে এফএসটিভি পরিচালনার চ্যালেঞ্জগুলো কোথায় এবং এটা আসলে পরবর্তীতে কিভাবে সাস্টেইনেবল ওয়েতে পরিচালনা করা যাবে। এবং তার পাশাপাশি আরেকটা ঘোষণা, আপনারা অনেকেই জানেন আমরা এর আগেও ঘোষণা দিয়েছিলাম যে আমরা প্রত্যেক কোয়ার্টারে একটা ওয়েবিনার করতে চাই। তো এই কোয়ার্টারে আমাদের যে ওয়েবিনার সেটা হচ্ছে আগামী 26শে অগাস্ট 2025। সেই ওয়েবিনারের থিমটা হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াশ। ওয়েবিনারে আমরা দুটো উপস্থাপনা দেখব, একটা বাংলাদেশ থেকে যেটা করবে আসলে ডিপিএইচই পক্ষ থেকে একটা প্রেজেন্টেশন করা হবে যে বাংলাদেশে আসলে আমরা ক্লাইমেট রেজিলিয়েন্টকে অ্যাডপ্ট করার জন্য কিভাবে আমাদের টেকনোলজিগুলোকে অ্যাডপ্ট করছি বা আমরা কিভাবে কাজ করছি। আর তার পাশাপাশি আরেকটা প্রেজেন্টেশন থাকবে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া দাসরা থেকে একটা প্রেজেন্টেশন থাকবে। তো আমরা তাদের প্রেজেন্টেশনও জানতে পারবো যে ক্লাইমেট চেঞ্জকে আসলে অ্যাডপ্ট করার জন্য বা মিটিগেট করার জন্য তারা কি ধরনের টেকনোলজি অ্যাডপ্ট করছে। তো আশা করছি আপনারা আমাদের সঙ্গে দুটো সেশনে জয়েন করবেন। তো আমাদের নেক্সট সেশন যেটা ওয়েবিনার অগাস্ট 26, 2025 এবং আমাদের থার্ড স্যানিটক ক্যাফে যেটা আসলে একটা প্যানেল ডিসকাশন হবে সেটা হবে সামনের মাসে। এবং আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের যে আমাদের সেশনটা হবে প্রত্যেক মাসের দ্বিতীয় মঙ্গলবার। তো নেক্সট সেশনটা হবে সেপ্টেম্বরের দ্বিতীয় মঙ্গলবার, মানে 9 তারিখ, 9 সেপ্টেম্বর। তো আশা করি আপনারা আমাদের সঙ্গে আজকে যেভাবে জয়েন করেছেন পরবর্তী সেশনগুলোতে জয়েন করবেন, আপনাদের মতামত আমাদেরকে জানাবেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। সো কিপ লার্নিং ফ্রম প্র্যাকটিশনার, কিপ শেয়ারিং ইউর থট অ্যান্ড ইন্সপায়ারিং আদার্স। থ্যাংক ইউ সো মাচ।